হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আজকে ক্লাস স্টার্ট করি। করেন। ঠিক আছে, আমি একটু নোট করে রাখি। আহ, আরমান ভাই, জি ভাই। আমার ওই সমস্যাটা সমাধান হয়েছে। ওই দেখলাম আপনি দিছিলেন ওটা মেলে নোটিফিকেশন আসতেছে, সাবমিটও করতে পারতেছি। আচ্ছা, যাক, ভালো তাহলে তাহলে তো ভালো হবে। এদিকে আজকে থেকে ঠিক হয়েছে নাকি ভাই? আহ, ওই গত দিনের ক্লাসের যে দিছিলেন ওটা হ্যাঁ। দেখলাম মেলে নোটিফিকেশন আসছে, তারপরে হোমওয়ার্ক গুলো করে সাবমিট দিলাম, দেখলাম সাবমিট নিচ্ছে হচ্ছে। হুম, আচ্ছা, ভালো। এখন কথা হচ্ছে ভাই, আজকে তো 38 নম্বর ক্লাস আমাদের। এরপরে আর ক্লাসের আছে দুইটা, 39 আর 40। এরপরে লিঙ্ক পাবো কি করে, এটা একটু দেখেন। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি একটু বলে রাখবো, সমস্যা নেই, এটা লিঙ্কের ব্যাপারটা। আর নাহলে আমি গ্রুপে শেয়ার করে দিব। ভাই, আচ্ছা, হাসান ইমরান ভাই, জি ভাই লিংক আপনি কি মানে যেই ক্লাস করেন ওই ক্লাসে ক্লিক করে তারপরে ঢোকেন ক্লাসে নাকি? জি জি জি, কারণ আপনি ওইটা ওইটা করা লাগে না তো। আপনি ওয়েবসাইটে ঢোকার পরে হ্যাঁ, আমাদের যে কোর্স, ওই কোর্সে ঢুকলে যেই লাইভ ক্লাস আর লাইভ ভিডিওর দুটা ইয়া আসে না? ভাই ওই লাইভ আপনার কি হয় আমি জানি না, আমার যে লাইভ ক্লাস গুলো করা হয়ে গেছে বুঝছেন, হুম হুম। ওইগুলো দেখায় যে লাইভ ক্লাস শেষ, ওইখানে ক্লিক করলে আর ওইটা কোনো কাজ করে না। না ভাইয়া, সমস্যা নাই তো, আমি তো ওইভাবে ঢুকি। আমি তো মানে এখন হয়তো আপনার ওইখানে ঠিক আছে, আমার এখানে কোনো সমস্যা থাকতে পারে। লাইভ ক্লাস শেষ ওটা দেখায়, কিন্তু তারপর ওটা দিয়ে ঢুকলে কোনো সমস্যা নাই, ক্লাস তো করি। সমস্যা নাই, কিন্তু আমার ওইখানে ক্লিক করলে যে ক্লাসগুলো করা হয়ে গেছে আমার, ওগুলো ক্লিক করলে মানে পরে যে আপনার মিটের পেজে নিয়ে যাবে, ওইটা মিটের পেজে নিয়ে যায় না, ওইটা ইরর দেখায়। ও আচ্ছা, তা আমার এখানে তো দেখা যায় আমি 100% কমপ্লিট আমার ক্লাস, তারপরে তো আমি ক্লাস আপনার করতেছি, কোনো কপাল ভালো সমস্যা নেই। ভাই, এই জন্য আমার কপাল খারাপ, এই জন্য এই অবস্থা। ও আচ্ছা, এটা জানাইয়েন আপনি ঋষিগঞ্জে, তাইলে তো হয়। হ্যাঁ, সমস্যা নেই, আমি যদি ক্লাস হয় এরপরে আমি সেগুলোকে বলে রাখবো, অ্যাড করে দিতে, অথবা আমি গ্রুপে লিঙ্ক শেয়ার করে দেবো প্রতিটা ক্লাসের। ওকে। আমি হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স নিয়ে রাখুন আপনাদের 5 জনের। অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিট করেছেন তাহলে? দেখি। ওকে, আলবাম মনে হয় করেছিলেন। এটা নাইস, ভালোই ছিল। তারপর এটা যদি দেখি ক্যালেন্ডার, এটা ভালো হয়েছে। ওকে, এটা নাইস। এগুলো তো মানে ফিডব্যাক দিয়ে দিয়েছিলাম না আলম ভাই গত ক্লাসে? মানে ক্লাস বলতে কতদিন আর কি, যেটা আমরা অ্যাড করেছিলাম, বাট ক্লাস হয়নি পুরোপুরি। জি জি। হ্যাঁ। আচ্ছা, এটা দেখছিলাম, হাসান ইমরান ভাইটা মনে হয় দেখছিলাম, বাট হাসান ইমরান ভাই আউট অফ দ্য টপিকে চলে গেছিল। যে ভাই যেটা করছেন এটা আমার অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না। হাসান ইমরান ভাই বুঝতে পেরেছেন? জি আমি অ্যাটাচ করে দিয়েছিলাম যে কি কি করা লাগবে আর কি। তো ওখান থেকে হচ্ছে ধরেন তিনটা নাকি দুইটা করছে, তিনটাই করছে ভাই। দুইটা কপি করছে আর একটা উনি নিচ থেকেই করছে একটা। আর আপনারটা অন্যদিকে চলে গেছে, আপনারটা নাই অ্যাসাইনমেন্টের সাথে মিলিয়ে। মূল ব্যাপার হচ্ছে কি ভাই, আপনি তো জানেন আমার ব্যাপারটা আসলে হ্যাঁ, হ্যাঁ। করা ছিল তাই সাবমিট করেছি।
আচ্ছা, আমরা আমাদের ক্লাসে আসি এখন। স্ক্রিন সবাই তো দেখতে পাচ্ছেন। ইলাস্ট্রেটর অন করলাম, অন ইলাস্ট্রেটর যেভাবে আমরা ইউআই থাকি ইউআইটাতে আনলাম। এখন আমরা একটা আর্টবোর্ড নেবো। আর্টবোর্ড নেওয়ার আগে আমাদের তো যে কোনো একটা টপিক আগে জানা লাগবে যে আচ্ছা কি নিয়ে ক্লাস দেখবো বা কি কাজ শুরু করবো, সে টপিকের উপরে তো আমরা সাইজ নেবো। তো আমাদের আজকে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে যে ব্যাক বুক কভার ডিজাইন এবং হচ্ছে আমাদের একটা হচ্ছে মেবি কি জানি ছিল এক্স ব্যানার ডিজাইন, ব্যাকড্রপ বা এক্স ব্যানার ডিজাইন যেটা। তো দুইটা ক্লাস আজকে আমরা দেখবো। তো ফার্স্টে বুক কভার থেকে শুরু করি, তারপর আমরা এক্স ব্যানার বা বুক কভার ইয়েতে যাচ্ছি, ব্যাকড্রপে যাচ্ছি। তো আমাদের বুক কভারটা সাইজ জানা লাগবে যে একটা কভার যদি আমরা করবো অবশ্যই সবকিছু একটা সাইজ থাকে, যত প্রিন্টের কাজ করি না কেন বা একটা ডিজাইন করি না কেন, সোশ্যাল মিডিয়া বা অফলাইন বা অনলাইন যেখানে কাজ দেন না কেন, একটা নির্দিষ্ট সাইজ থাকে এবং ওই সাইজের মধ্যে আমরা করে থাকি। আমরা আন্দাজে কোনো সাইজ নিই না বা কিছু না, আমাদের একটা সাইজ দেওয়া থাকে, গুগলে দেওয়াই আছে, যাতে আমরা যদি মনে না রাখতে পারি আমরা গুগলে সার্চ করলে সাইজ পেয়ে যাবো। তা আমি যেটা একটা বুক কভার করবো, ধরেন আমার কাছে কোনো সাইজ নেই, আমি নতুন, আমি কিভাবে সাইজ বের করবো? আমি সুন্দর করে ক্রমে চলে যাব, এখান থেকে সামনে এখানে সার্চ করবো বুক কভার ডিজাইন, সাইজ লিখে সার্চ করবো। তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কয়েকটা ইমেজ। যেমন এই ইমেজটা আমার কাছে না আছে নামানো। তো এখানে দেখেন দুটো সাইজ দেখতে পাচ্ছি, তিনটা সাইজ দেখতে পাচ্ছি আমি এখানে, তিনটা নাম, ব্যাক, ফ্রন্ট আর একটা হচ্ছে স্পাইন। একটা ফ্রন্ট, একটা স্পাইন আর একটা ব্যাক। ফ্রন্ট হচ্ছে যেখান থেকে আমরা খুলি যে সাইডটা সবসময়, ওই জায়গাটা হচ্ছে ফ্রন্ট। তারপর একটু ঘুরালে উল্টো দিকে বাম সাইডে ঘুরালে তখন স্পাইনটা দেখতে পারি, বুকের গভীরতাটা বা কতগুলো পৃষ্ঠা সেটা আমরা দেখতে পারি। তারপর এটাকে ঘুরালে তারপর আমরা ব্যাক দেখতে পারি একটা বইয়ের। ঠিক আছে না? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনছি। তো আমি এখানে সাইজ দেখতে পাচ্ছি, দেখেন 6 6 ইঞ্চ বাই 9 ইঞ্চ আর একটা 6 ইঞ্চ বাই 9 ইঞ্চ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে উইথ এবং হাইট। এবং স্পাইনটা তাহলে কতটুকু? স্পাইনটা হচ্ছে আপনার ওই যে বললাম কত পৃষ্ঠা হবে তার উপর ডিপেন্ড করে যে স্পাইনটা কতটুকু হবে। এটা র্যান্ডম। ধরেন আপনি যদি একটা কাউকে জিজ্ঞেস করেন বা আপনার কোনো ক্লায়েন্ট আছে যেমন বলে যে আমাকে একটা বুক কভার ডিজাইন করে দাও, আপনি হয়তো ফ্রন্ট ব্যাক ওকে সাইজটা দিয়ে দিলেন, বাট ওর থেকে আগে জিজ্ঞেস করবেন যে কয় পৃষ্ঠা হবে এবং ওই সবগুলো পৃষ্ঠা যদি সে একসাথে রাখার পরে কত ইঞ্চ হচ্ছে জায়গা, বা যদি দেখতেছে যে হ্যাঁ 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠার জন্য 1 ইঞ্চ আই থিঙ্ক এনাফ, 1 ইঞ্চ বা 2 ইঞ্চ আই থিঙ্ক এনাফ 100 পৃষ্ঠার জন্য, 1 ইঞ্চ মেবি এনাফ। তো 200 হলে তখন 2 ইঞ্চ এরকম। তো আমরা 1 ইঞ্চ অবশ্যই একটা স্পাইন রেখে দিব র্যান্ডম, কেন আমি জানি না ওর পেজ কয়টা। আমি বানাই দিলাম, ও যদি বলবো যে স্পাইনটা বড় করে, স্পাইনটা বড় করে দেবে, সমস্যা নেই। স্পাইন হচ্ছে মূলত দুইটা কাভারের একটা কি বলে এটাকে অংশ, যেটা মাঝখানে প্লাস হিসেবে কাজ করে, আবার আরেকটা হচ্ছে সেটা কতগুলো পৃষ্ঠের সেই হাইট বা সেই মেজারমেন্টের উপরে আপনার স্পাইনটা হয়, কতটুকু উচ্চতা হচ্ছে বা কতটুকু খালি রাখা লাগবে মাঝখানে একটা বুক কভার থেকে আরেকটা বুক কভার মাঝখানে। কেন আমার ডিজাইন যদি ভাঁজে চলে যায় তাহলে তো ডিজাইন করে লাভ নাই। তো ডিজাইনের জন্য যে একটা সৌন্দর্যতা মেনটেন করে তার জন্য হচ্ছে একটা স্পাইন আমাদের লাগে বুক কভার ডিজাইনে। আমরা করবো কি, আমরা ইলাস্ট্রেটরে যাব, আমরা সাইজটা নিয়ে নিই 6 ইঞ্চ বাই 9 ইঞ্চ, একটা আর্টবোর্ড নিয়ে নেব, নিউ ফাইল। আমরা এখানে 6 ইঞ্চ দিব উইথ এবং হাইট দিব 9 ইঞ্চ। বই সচরাচর এই সাইজে হয়ে থাকে। সিওমাইক কালার অবশ্যই ক্রিয়েটে ক্লিক করব, এটা নিয়ে নিয়েছে। এটা একটা পেজ আসলো আমার। এখন আর্টবোর্ড নিব, তো আর্টবোর্ড টুলটা নিয়ে আমি একটা কপি করবো, এটাকে সাইডে এখানে একটা কপি করব। কপি করার পরে এই আর্টবোর্ডটাকে আমরা ফিক্স করবো হচ্ছে 1 ইঞ্চ, এটা হচ্ছে স্পাইন। আমরা করবো কি মাঝখানে এই যে ট্রান্সফর্মের রেফারেন্স পয়েন্টটা দিয়ে দিব হচ্ছে লেফট সাইডের মিডলে, লক হয়ে গেছে এখন এই সাইডটা ফুল। লক হওয়ার পর আমরা এখন করবো কি জাস্ট এখান থেকে হাইট সরি উইডটা কমিয়ে দিব, উইডটা কমিয়ে করে দিব এটা 1 ইঞ্চ। ওকে, তারপর এটা আরেকটা আর্টবোর্ড কপি করবো, অল্টার ধরে আমরা এটাকে কপি করে দিলাম এখান থেকে এখানে। তো এখানে আরেকটা দেখেন, এখানে রেফারেন্স পয়েন্টে মূলত কি, রেফারেন্স পয়েন্ট হচ্ছে মূলত আমাদের দেখেন এক একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন। টোটাল 9টা পয়েন্ট আছে রেফারেন্স পয়েন্ট, আপনি যদি দেখেন তিনটা করে 9টা পয়েন্ট আছে টোটাল। আমাদের অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু 9টা। এখানে অ্যাঙ্কর পয়েন্ট বলতে একবার পর পুরোনো হচ্ছে পয়েন্ট, শেপ জোড়া লাগানো বা কন্ট্রোল করে যে পয়েন্টগুলো সেগুলো। তো এটা দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8। এখন আরেকটা কোথা, আরেকটা হচ্ছে আমাদের এই যে কোনো শেপের মিডল পয়েন্টটা তো একটা দেখবেন পয়েন্ট থাকে, আপনি দেখবেন একটা ক্রস পয়েন্ট হলো থাকে, ওটা এডিট করা যায় না বাট ওটা একটা থাকে শেপের মধ্যে, ওটা কাউন্ট হয়। বুঝতে পেরেছেন? তো এখানে যেমন আমি দেখেন আমি লক করে দিয়েছি কোথাও আমার লেফট সাইডের মিডল পয়েন্টটাকে, যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমি লক করে দিয়েছি যে এই সাইড পুরোটা লক থাকবে।
শুধু অন্য সাইডে সেটা বাড়বে। এখন আমি করবো কি, এটার উইথ বাড়িয়ে আবার 6 ইঞ্চ করে দিব। দেখেন ওই সাইড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে এই সাইড থেকে করতাম তাহলে এটা আবার এই সাইড থেকে কমতো। দেখেন আমি যদি কমাই দিই 1 ইঞ্চ করে দিই, এখন দেখেন রাইট লক লেফট থেকে কমে গেছে। আবার যদি আমি এটাকে লেফট পয়েন্ট করে দিই, আমরা যদি এখান থেকে বলি 6 দেন, তাহলে আবার এটা দেখবেন বামে দিতেছে। সরি, এই সাইডে রেখে আবার যে সাইড লক ছিল সেই সাইডে রেখে এটাকে যদি 6 করে দিই, তাহলে এটা বামে চলে যাবে। বুঝতে পেরেছেন রেফারেন্স পয়েন্টের কাজ? জি ভাইয়া। তো বুক কভারটা আমরা এবার করে নিলাম। আউটপুটগুলোকে এখন একটু অ্যাডজাস্ট করে নিয়ে কাছাকাছি রেখে রাখার ট্রাই করি। তারপর আমরা একটা ডিজাইন করবো। এখন বুক কভারে কি ডিজাইন করবো? বুক কভারের ডিজাইন নির্ভর করে আপনার স্টোরির কি, ভিতরে বইটার স্টোরি কি, কি শিখাচ্ছেন মূলত আগে মেসেজটাতে ক্লিয়ার করা লাগবে। যে পড়বে সে তো অবশ্যই কভার দেখে আমার বইটা কিনবে। তো কভারটা আমাকে আগে জানা লাগবে যে বইটা স্টোরিটা কি নিয়ে লিখছে, তারপর এটা কভারের সাথে কানেক্টেড কিনা, কেমন ফন্ট ইউজ করা লাগবে, মানুষের ইমোশন বুঝে আপনাকে বুক কভারের মধ্যে কাজ করা লাগবে। যে মানুষ কিভাবে চিন্তা করতে পারে এই জিনিসটাকে, কিভাবে ইজিলি আমি মানুষটার চিন্তা করতে পারবো। যে আমি একটা নর্মাল পার্সন হলে আমি কেন বইটা নিব, এরকম একটা কোয়েশ্চেন থাকে বুক কভারের সময়। তো আপনার কাভার ডিজাইন করতে গেলে আপনাকে অনেক ভেবে চিন্তে কাভার ডিজাইন করা লাগবে, যাতে আপনার পুরো স্টোরিটা বা কোনো কিছু স্টোরির সাথে কোনোটা কিছু একটা ভালোভাবে কানেক্টেড, এরকম একটা সিন আপনাকে ক্রিয়েট করা লাগবে বুক কাভারে। বুঝছেন? সো বুক কভার আপনার জি কোনো টেক্সট আপনি ইউজ করতে পারবেন না। আবার চাইলে আপনি যে স্কিপ করে জাস্ট কোন রকম যে হ্যাঁ করে দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট করে দিয়ে দিলাম, বা ক্লায়েন্টের কাজই তো করে দিয়ে দিলাম, কি আছে, সেই মেসেজ থাকলেই হলো। কেমন কি দেখাচ্ছে এটা তো আমার ইয়ে করে লাভ নেই, পরোয়া করে লাভ নাই। আপনার পরোয়া করা লাগবে, কারণ আপনি একজন ডিজাইনার। তখন আপনি নট লাইক জাস্ট ওর সলিউশন করলে হয়ে যাচ্ছে, ওকে সলিউশনটা সুন্দর করে দেওয়া লাগবে। আপনি যেহেতু ডিজাইনার, আপনাকে ডিজাইনারের চোখে দেখা লাগবে তখন কাজটা। আপনি যদি জানেন তো নর্মাল পার্সন তো ডিজাইন জানি না, কি করে দিলে হয়ে গেল না। যে আসে সে অবশ্যই একটা ডিজাইন জন্যই আসে আপনার কাছে তখন। সো যেটা করবেন সেটা সুন্দর করে রিসার্চ করে একটা মোডবোর্ড বানিয়ে তারপর আপনারা কাজ শুরু করবেন। মোডবোর্ড কি? মোডবোর্ড হচ্ছে আপনি বিভিন্ন ধরনের রেফারেন্স দেখেন না কাজ শুরু করার আগে? আমরা দেখি না যে 10টা 5টা 15টা রেফারেন্স দেখি যে একটা কাজ করবো, দেখি কি কাজ করা যায়, কয়েকটা ডিজাইন দেখি। ওই ডিজাইন যেগুলো দেখে আপনার মনে হয় না হ্যাঁ, এখান থেকে আমি কিছু নিতে পারবো, ওই ডিজাইনগুলোকে জাস্ট কপি পেস্ট করে একটা আর্টবোর্ডের মধ্যে সাজাবেন। সবগুলো আপনি যা যা দেখবেন ডিজাইন, যেটা যেটা আপনার ডিজাইনের সাথে রিলেট করতে পারতেছেন যে হ্যাঁ এটা আমি এখান থেকে ইউজ করবো, ওই ডিজাইনগুলোকে জাস্ট কপি করে একটা আর্টবোর্ডের মধ্যে সাজাবেন। বুঝছেন? এটা আপনি যদি আপনার কর্পোরেট লাইফে বা এখন জব লাইফে চান, আপনাকে সবাই এখন আপনাকে যখন বলবো যে মুড বোর্ড সাজাও, আমি যদি আপনাকে এটা না বলি তাহলে আপনি জীবনে বুঝবেন না যে মুড বোর্ডটা কি। বুঝতে পেরেছেন? এটা আপনি সব জায়গায় লাগবে। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন, ক্লায়েন্টের কাজ নেন, ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে একটা মুড বোর্ড সাজিয়ে দাও আগে, তারপর আমি প্ল্যান করতেছি যে কিভাবে কাজ করা যায়। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। আপনার অবশ্যই আগে মুড বোর্ড জানার কিভাবে তৈরি হয়, কিভাবে করা লাগবে মুড বোর্ডটা, সেটা আগে জানা লাগবে, তারপর আপনি একটা কাজ শুরু করবেন। আমরা প্র্যাকটিসের জন্য তো করতেছিলাম, যেভাবে করতে সেভাবে প্র্যাকটিসের জন্য করে, বাট ক্লায়েন্টের হিসেবে যদি আপনি করতে চান, নিজেকে একটু ডেভেলপ করতে চান, সাথে সাথে আপনি মোড বোর্ড সাজানোটা শিখতে হবে পাশাপাশি। তো মোড বোর্ডটা কি? আপনি একটা ডিজাইন, যেমন আমি একটা ধরেন একটা ডক্টর বা ফার্মেসি নিয়ে কিছু একটা করব। এখন আমাকে বলছে যে একটা ডিজাইন করো যে আমার ফার্মেসির সাথে কানেক্টেড বা ফার্মেসির ইয়ে আসবে, এবং আমার একটা কোনো সার্ভিস বা কোনো একটা স্পেশাল অকেশনের একটা পোস্ট বানানো। এখন আপনি কি করবেন? আপনার ফার্মেসি আপনি আগে কাজ করেন না, বা আপনি প্র্যাকটিস শুধু কপি কাজ করছেন, এখন নতুন কাজ করার কোনো কাজ করেননি, আগে প্র্যাকটিস করেননি, বাট আপনি নিয়ে ফেললেন যে আমি তো অন্য গুলো পারি, এটাও পারবো আই থিঙ্ক। তো নিলেন, নেওয়ার পরে কেউ কিছু বলছেন? আচ্ছা, নেওয়ার পরে আপনি ধরেন কাজটাকে এখন আপনি আইডিয়া নেবেন যে হ্যাঁ ফার্মেসির জন্য করবো, এটা এটা রাখবো, এটা এটা আমি দেখছি যে হ্যাঁ ফার্মেসি গুলো এইভাবে করতেছে, এভাবে করতেছে, আমি দেখছি অনেকগুলো আইডিয়া। তো যা যা দেখছেন সবগুলো জাস্ট কপি পেস্ট করে করে আপনি আর্টবোর্ডে এনে রেখে দেন। রেখে দেওয়ার পরে এবার হচ্ছে আপনি আবার চিন্তা করবেন যে এবার একটা ফন্ট, কি ফন্ট ইউজ করা যায় ফার্মেসিতে জন্য, কেমন ফন্ট ইউজ করা হবে। তো আপনি ফন্টও দেখতেছেন, এই ফন্টও কয়েকটা আপনি ইনস্টল করে ইউজ করলেন। ইউজ করার পরে আর আপনি যদি কিছু করতে চান, আর কি কি ইউজ করতে চান ওটার সাথে, কেমন মকআপ চাচ্ছেন না চাচ্ছেন, এগুলো তো সব রেডি করা লাগবে আগে। রেডি করে নেবেন, করে আপনি ক্লায়েন্টকে শো করবেন এই জিনিসটা যে হ্যাঁ আমি যে ডিজাইনটা শুরু করব, আমার এই রিসোর্স নিয়ে আমি কাজ করবো, বা এই আমার হচ্ছে রেফারেন্স, বা আমি সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি কাজ শুরু করতে যাচ্ছি, দেখো তুমি একটু। তো ক্লায়েন্টকে মুড বোর্ড দেখালে ক্লায়েন্ট খুশি হয় যে হ্যাঁ এখান থেকে তোমাকে চুজ করে দিবে ক্লায়েন্টের, যে হ্যাঁ আমার এটা পছন্দ হয়েছে, তুমি এইভাবে কাজ করো। তখন আপনি ওভাবে কাজ করতে পারবেন ইজিলি। বুঝতে পেরেছেন? তো মুড বোর্ডটা হচ্ছে কি, মুড বোর্ড আপনাকে হেল্প করে যে অনেকগুলো আইডিয়া যখন আপনি একসাথে আলাদা আলাদা দেখছেন, এগুলো সব এখন একসাথে দেখার পর আপনি নতুন একটা ডিজাইন থিঙ্ক করতে পারবেন।
এক একটা ট্যাব থেকে যাওয়া থেকেও এক জায়গায় সব জায়গায় সবগুলো একসাথে দেখাটাই আপনার মেইন মোটিভেশনের জন্য বা ইন্সপিরেশনের জন্য, যে আলাদা আলাদা ট্যাপে গেলে আলাদা আলাদা মতো আমি ভিউজুয়াল বা ভিউ দেখতে পারতেছি, কিন্তু একসাথে থাকলে জাস্ট চোখটা একটু নাড়াচাড়া করলে আমি দেখতে পারতেছি যে এটার সাথে এটা মানে ভালো লাগবে বা ভালো লাগবে, এই আর কি। তো মোট বোর্ডটা সবসময় সর্বশেষ আর কি বলে আচ্ছা মোট বোর্ডটা সবসময় সাজাবেন কাজ শুরু করার আগে। ভাইয়া, হুম। আচ্ছা নোটবুকটা এটা কি মানে নোটবুক সাজাবো ঠিক আছে, এটা যদি আমি অন্য কোনো ক্রোম থেকে যদি অন্য কোনো ছবি নামাইয়া হ্যাঁ, তারপর ক্লায়েন্টকে দেখাই এভাবে সাজায় না সুন্দর না করে। না, ওটা হচ্ছে জাস্ট একটা আইডিয়ার জন্য ক্লায়েন্টকে দিলেন, যে ক্লায়েন্ট যেটা আপনাকে একটা সেটাই ব্রিফ সেটাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। সেটা আইডিয়ার জন্যই দিমু আর কি, মানে ক্লায়েন্ট আমরা চুজ করে দিব ওইটার অনুযায়ী আর কি কিছুটা ওরকম ভাবে আমি ডিজাইন করে দিব। হ্যাঁ বলেন, আপনি প্রশ্নের শেষ করে আমি বলতেছি তারপর। মানে ক্লায়েন্ট যেটা চাইবো এটা ক্লায়েন্টটাকে না না, চুজ কোশ্চেন করে কি এটা দিব। ছিল? এখন যেটা বললেন এটাই ছিল কোশ্চেন? জি জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট যেটা চাইবে ওটা চুজ করে দিবে, উনি চুজ করে দিয়ে বলবে যে হ্যাঁ আমি এই টাইপ কিছু চাচ্ছি, নট লাইক এটা চাচ্ছি বা এটা থেকে একটু চেঞ্জ করে কিছু চাচ্ছি, আমি চাচ্ছি এটা থেকে একদম ভিন্ন কি আইডিয়া বাইর করা যায়, হ্যাঁ এই টাইপের মতো লাগবে দেখতে। যেমন আপনার আপেল আর বড় যে আপেল বড় আমরা যেটা বলি, আপেলটাকে রাখলে আপনি আপেল বড়টাকে ধরেন, আমি যদি দেখা যায় আমার আপেল এটার মতো লাগবে, এখন ওকে সাইজ বড় করতে পারবে না। ও জাস্ট কালার একটু হালকা পাতলা রাখার ট্রাই করবে এখানে, যে হ্যাঁ এটা যাতে একটা আপেলের মতো লাগে দেখতে। ও সাইজ গোল গোল হয়, সচরাচর হয়ও না আপেল বড় গুলো, বেশি একটু লম্বা লম্বা হয়। হুম তা আপেল আপেল অনেক সময় লম্বা হয়, কিছু গোলও হয় আপেল। তো গোলগুলো আমি যদি ধরি, বাংলাদেশের গোলগুলো বেশি পাওয়া যায় লম্বা থেকে। তো ওটা ধরলো, দেখেন আপনার শেপ কিন্তু সেম না, বাট ও কালারটা রাখতেছে, যেমন কালারটা রাখতেছে না বড়, এটা আপনার ডিজাইনটা ওরকম হওয়া লাগবে, যে আপনার ক্লায়েন্ট যদি আপেল দেখায় আপনাকে ওই বড়ের মতো করে, যেহেতু আপনি তো আর এক্সট্রিম লেভেল যেতে পারবেন না, কারণ আমি যখন কোন একটা ডিজাইন আইডিয়া নিই ওটা কিন্তু অবশ্যই কোনো সিনিয়র বা খুব মার্কেটের দানব কোন একটা ডিজাইনের কাজ করছে, তো আমি তো ওই লেভেলে যেতে পারবো না সহজে, এখন আমার টাইম হুম, লাগবে যেতে যেতে। জি তো জি ক্লায়েন্ট আমাকে যখন দিচ্ছে, আমি করবো কি, আমি সেম টু সেম করবো না, আমি ওখান থেকে ধরুন কালার আইডিয়াটা মারবো। হ্যাঁ, আমার কালার আইডিয়া নেই, ওর কোনো কালার থিম নাই, আমি এখান থেকে কালার আইডিয়াটা নিবো, কিন্তু ডিজাইনের প্লেসমেন্ট গুলো আমি চেঞ্জ করে দিব। সেম ছবি ইউজ করবো না, আমি অন্য কোনো ছবি ইউজ করবো। ও যদি সেম কালারের অ্যাফ্রন পরে থাকে বা ড্রেস পরে থাকে, তাহলে আমি এটাকে চেঞ্জ করে অন্য কালারের অ্যাফ্রন অথবা ড্রেস পরাবো। বুঝতে পেরেছি? মানে ভিজুয়ালটা যে আপনি ওখান থেকে কপি করছেন এটা যে না বুঝে আপনি করবেন, ওখান থেকে কালার আইডিয়া নিতে পারেন, কিছু জি কিছু জি টেক্সট, কিছু কিছু ছোট ছোট এলিমেন্টস আপনি প্লেসমেন্ট নিতে পারেন, কিন্তু আপনার যেমন মেইন ছবি, মেইন টেক্সট, ওগুলো আপনার মতো করে একটু সাজানো লাগবে, যারা কয়েকটা ডিজাইন থেকে আইডিয়া নেবেন ওরকম জি জি আশপাশে। ক্লায়েন্টের কাছ তো কখনো কপি করবো না, মানে জাস্ট হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টের আইডিয়ার জন্য হ্যাঁ, মানে ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট চুজ কেমন পছন্দ করার করে, জন্য। জি জি সেটা আমি তখন বুঝতে পারবো যে ক্লায়েন্ট কেমন পছন্দ করে, জি জি ম্যানিপুলেশন চাচ্ছে নাকি কম ম্যানিপুলেশন চাচ্ছে, নাকি উনি প্লেসমেন্টের দিকে নজর দিচ্ছে যে ম্যানিপুলেশন লাগবে না, খুব সিম্পল হবে কিন্তু একটু সুন্দরভাবে অর্গানাইজড হবে দেখতে। জি জি ওইটাই তো তো, মানে হ্যাঁ ওইটাই ক্লায়েন্টের চুজ করার জন্যই তো কিছু ছবি আমি আর হ্যাঁ হ্যাঁ, নিজে তো সবসময় আর বানাইতে পারবো না। ইয়েস। ওটা ওইটাই হচ্ছে মূলত মুড বোর্ড আর কি, ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট বুঝবে তখন। মুড বোর্ড হচ্ছে মূলত ইন্সপিরেশন আর কিছু না, যে আপনি কোথা থেকে ইন্সপিরেশন হচ্ছেন, কি কি ইউজ করতেছেন, এগুলো জাস্ট একটা ক্লায়েন্টকে ছোটখাটো ব্রিফ দিয়ে দিলে ক্লায়েন্ট হ্যাপি। ক্লায়েন্টকে আপনি যত আপডেট দিবেন ক্লায়েন্ট তত হ্যাপি থাকে। আহ, ঠিক আপনি আছে। কাজ নেওয়ার পর সাথে ক্লায়েন্টের পর যদি ঘোস্ট হয়ে যান, যে না একদম যখন ডেডলাইন তখন এসে ক্লায়েন্টকে মেসেজ দিব, তখন যায় তাহলে ঝামেলা, তখন ক্লায়েন্ট মনে করবে যে আপনি ফাঁকিবাজি করতেছেন, ও তখন হারাই ফেলে জিনিসটা। তো সবসময় আপডেট থাকবেন ক্লায়েন্টের সাথে। কাজ শুরু হলে তখন বসলে ওকে একটা আপডেট দিবেন যে আমি কাজ শুরু করলাম, 10 মিনিট 15 মিনিট পর আপনি একটা আপডেট দিলেন যে আমি একটু আগিয়েছি, দেখো তোমার কেমন কি লাগবে, কোনো ফিডব্যাক থাকলে বলতে পারো। তারপর আপনি কাজ করতেছেন ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিলে ফিডব্যাক অনুযায়ী আপনি কাজ করে ফেললেন। বুঝছেন? জি 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 বুঝছি। এটাই আর কি। তো বুক কভার আমি এখন করবো কি, যেমন আমার তো কভার আছে, এটা ফ্রন্ট, এটা স্পাইন, এটা হচ্ছে ব্যাক। তো আমি করবো কি, আমি ফ্রন্টটাকে সাজাবো। এখন একটা ফ্রন্টকে সাজানোর জন্য আমার একটা আইডিয়া নেওয়া লাগবে যে কি কি বুক কভার আমি করতে পারি। So, আমি বুক কভার ডিজাইন লেগে সার্চ করবো। সার্চ করে আমি বুক কভার ডিজাইন, সাইজ না, সরি সাইজ না, শুধু ডিজাইন। তাহলে আমি অনেকগুলো বুক কভার এখানে দেখতে পাবো যে কেমন কোন বুক কভার হয়ে থাকে, আর্টিস্টিক হয়ে থাকে। তারপর আপনি দেখবেন যে খুব আইকিউ মার্কা, অনেক আইকিউ ওয়ালা একটা দেখবেন আপনার থাকে, যেটা আপনার কেউ কিছু বলছেন। হ্যাঁ ভাইয়া, এই বুক কভারের যে সাইজটা আমরা নিছি, হ্যাঁ এতে কি আপনার ওই সেফটি মার্জিন বা ওই যে আপনার আর একটা যেটা আছে প্রিন্ট, এগুলো কি নেওয়া লাগবে? কারণ এগুলো তো হ্যাঁ, প্রিন্ট, অবশ্যই নেওয়া লাগবে। ইয়েস। ওগুলো তাহলে পরে নিবেন, এখন তো ই করে হ্যাঁ রাখবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আমি এখান থেকে একটা আইডিয়া নেব বুক কভারের। যেমন এটা দেখেন, একটা থিওরিটিক্যাল বা হিস্টোরিক্যাল কিছু একটা জিনিস আমি বুক দেখলে বুঝতে পারি কভার, বা এখানে লেখা আছে যে দেখেন হিস্টোরিক্যাল বুক কভার ডিজাইন নিচে, দেখছেন?
এটা আপনি যদি এই নামটা নাও পড়েন, আপনি এখানে দেখতে মনে করবেন যে হ্যাঁ এটা কোন একটা আহ কিছু একটা গবেষণা করছে বা কিছু একটা নিয়ে সে লেখালেখি করছে এখানে, বা এমনিকে যদি লেখা আছে আমেরিকা নিয়ে হয়তো লেখালেখি করছে, বা কোন একজনের নাম লেখা আছে সে নাম নিয়ে সে লেখা দিলে তার লাইফ নিয়ে সে একটা লেখা লিখছে, পড়ার হিস্টোরি বা ইতিহাস টাইপ কিছু একটা জিনিস। তারপর এখানে যদি যান আপনার, এটা একটা গল্পের বই লাগতেছে দেখে আমার, কোন একটা গল্প একটা সাজাইছে সুন্দর করে আর্ট করে করে এখানে দেখাইছে। এটা যেমন আপনার একটা নিজের মোটিভেশন যে করা, যে মানুষকে মোটিভেট করে না, যে আমি এটা নিয়ে খুব মোটিভেট করতে, নিজেকে মোটিভেট করাতে চাচ্ছি যে হ্যাঁ আমি এটা করব, কিভাবে চেঞ্জ করা যায়, ওই টাইপ একটা মানে বেটার লাইফ আরো, ওটার একটা মোটিভেশনের একটা বই এটা, বুক কভার। এটা যেমন নেচার নিয়ে, এটা যেমন কোন একটা মুভির কাহিনী বা কোন একটা হিস্টোরি কিছু একটা, এটা এগুলো দেখেন কোন একটা হিস্টোরিক্যাল কিছু, যে স্টোরি বোর্ড, স্টোরি বুক কভার ডিজাইন, এগুলো যেমন আপনার আইকিউ বাড়ানোর জন্য, যেমন এই দেখেন আপনার খাবার দেখলে আপনি বুঝতে পারছেন যে এখানে খুব ব্রেন খাটানো লাগবে আমার এই জায়গাগুলোতে, হ্যাঁ মানে ম্যাচিউর করা লাগবে নিজেকে, জায়গাটাতে লেভেল আপ করা লাগবে। এটা একটা কাভার ডিজাইন। তো কাভার ডিজাইনের প্রতিটা আপনি দেখবেন, কাভার দেখলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা মনে হয় এই থিমের সাথে যাচ্ছে বা এটা কিছু বোঝাতে যাচ্ছে, এরকম দেখলে মনে হয়। তো আমরা যদি একটা কাভার ডিজাইন করি, সেটা হচ্ছে আমি কয়েকটা ইমেজ নিয়ে রেখেছি যেটা আপনাদেরকে দেখাবো। ফাইল, প্লেস, দুটো ইমেজ আমি আনবো, দুটো ইমেজ নিয়ে নিলাম। আমি মূলত এটা নিয়ে কাভার বানাবো, এই দুটো জিনিস নিয়ে। তা আমি করবো কি, ছবি দুটাকে স্ক্রিনশট নিয়ে নেবো, ট্যাব উপর ট্যাপ করে পুরো স্ক্রিনটাকে ফুল করে নিলাম। তারপর উইন্ডোজ শিফট এস প্রেস করে একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এসে চ্যাট জিপিটিতে যাবো, চ্যাট জিপিটি, এখানে এসে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো ছবিটাকে। পেস্ট করে এখানে লিখবো যে আই নিড টু ডু আই নিড টু মেক আ বুক কভার ডিজাইন, so I need all the text text here I attached সেখানে আমি পেয়ে গেছি প্রথম এটা, যেমন লেফট ইমেজ যেটা হচ্ছে বোটিন লোটাস ফন্ট যেটা, এটার জন্য আমাকে একটা দেখেন বুক টাইটেল, সাব টাইটেল, অথরের নাম, অরিজিনাল ট্যাগলাইন, ব্যাক কভারে কি হবে না হবে সব আমাকে সে দিয়ে দিয়েছে, দেখছেন। আর এটা হচ্ছে রাইট সাইড ইমেজের জন্য আমাকে সে টেক্সটটা দিয়ে দিয়েছে। তা আমি করবো কি, লেফট সাইড ইমেজটা নিয়ে আমি কাজ করি। তো বুক টাইটেল হবে কি হুইসপার্স অ্যাক্রস দ্য ওয়াটার, আমরা এটাকে কপি করে নিই কন্ট্রোল সি, এসে আসবো আমরা ট্যাব দিয়ে, আবার আট বুটেন চলে আসবো এখানে। আমি পুরো টেক্সটটাকে কপি করে নিই প্রথম কন্ট্রোল সি, আমরা এখানে চলে আসি, টেক্সটটা এখানে পেস্ট করে দেই। সি, নিয়ে আসলাম টেক্সট, বেশি ইয়ে হয়ে গেছে, আমরা করবো এখান থেকে ধরে এভাবে কন্ট্রোল ভি, সেখানে নিয়ে আসছে আমি কি কি হবে না হবে এগুলো। ওকে, এখন আমি এখানে সাইজ নিয়ে নিবো 6 ইঞ্চ বাই 9 ইঞ্চ।
আর্টবোর্ড বরাবর নিয়ে নিই, আর্টবোর্ড গুলো এগুলোকে সেম এটাকে এখানে নিয়ে আসবো, যেহেতু এটা সেম আর্টবোর্ড মিডলে। আর এটা এখানে বরাবর বসিয়ে ট্রান্সফর্ম থেকে আমরা লাইফ সেটটা লক করে এখান থেকে করে দেবো এটাকে 1, তারপর বসে যাবে। দুইটা বসে গেছে, দুইটাকে আমি হোয়াইট করে দেবো কালার হোয়াইট। দেন আমরা করবো কি, আমরা অবজেক্টের কাজ যাব, পাথ অফসেট পাথ আমরা বাইরের দিকে একটা সেফিরা নিয়ে নেবো, ধরেন 0.25, ওকে দিলাম। রাইট ক্লিক, এগুলো করে দেবো মেক গাইডস, ওকে। তারপরে আবার তিনটাকে ধরবো, আবার অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ, এবার হচ্ছে ভিতরে দিয়ে দেবো -25 করে, সেম রাইট ক্লিক মেক গাইডস। দেখেন এখানে আমার দুইটা গাইড চলে আসছে, দেখছেন, একটা বাইরের দিকে, দেখতে পাচ্ছেন, আর একটা ভিতরের দিকে। সো বাহিরটা কি, বাহিরটা মূলত হচ্ছে আমার ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা কেন আমরা যে বললাম, এর আগে মনে ব্লিড এরিয়া নিয়ে কথা বলছিলাম মানে কোনো একটা কারেন্টের ডিজাইনে। জি সো ভাইয়া ব্লিড এরিয়াটা তো জানেন কি, ব্লিড এরিয়াটা আমরা নিয়ে হচ্ছে যাতে প্রিন্টার থেকে একটু আমার যে অ্যাকচুয়াল সাইজ তার থেকে যদি একটু বড় থাকে, যেমন 0.25, এটা কিন্তু দরকার ছিল না, আপনি চাইলে আরেকটু ছোট নিতে পারেন। তাহলে ব্লিড এরিয়াটা হচ্ছে মূলত কি এক্সট্রা পেজ, এটা কিন্তু অনেক সময় বাদ পড়ে যায় কাটার পরে, অনেক কিছু রেখে দেয় একটা সেফ এরিয়া আলাদা হিসেবে ব্লিড এরিয়াটা। যেমন আমরা ভিতরে দিয়ে যে সেফটা নিই না, ওটা তখন অনেকে ইউজ করে না, তখন ব্লিড এরিয়া অনুযায়ী সাইজে করে এবং ওভাবে প্রিন্ট করে ভিতরের আউটপুট ঠিক হচ্ছে তারা কাউন্ট করে, যেটা সেফ এরিয়া, বুঝছেন। আমি ব্লিড এরিয়া সেফ এরিয়া নেওয়ার রিজন হচ্ছে কি, আমি তো ব্লিড এরিয়া পর্যন্ত রাখবো না, এটা কাটা যেতে পারে ভিতরে যেভাবে কাটবো, আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা যেভাবে সে রাখতে চাই জিনিসটাকে, দুইটা আমি দিয়ে দিচ্ছি যাতে হ্যাঁ সেফ থাকা যাচ্ছে। আমি ইউজ করলাম, বাইরে ইউজ করে দিচ্ছি এবং ভিতরে একটা সেফ এরিয়া নিয়ে যাতে একটা ভালো সেফ আশপাশে খালি থাকে, দেখতে যাতে সুন্দর লাগে, পড়তে যাতে ভালো লাগে, তো ওইভাবে আমি একটা সেফ এরিয়া নিয়ে নিয়েছি। আমি আর্টবোর্ড যেহেতু এখানে শেপ আছে, শেপটা রাখবো, রাখার পরে আমরা করবো কি, এবার আমার যে 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 ছবিটা আছে না, এটাকে বড় করবো। তো বড় করার জন্য ফটোশপে যাব, অনেক গরম করতেছে ভাই, এখন যদি গরম আছে, তাদের দিয়ে কেমন গরম করতেছে। ভালোই মাশাআল্লাহ, গরম পড়ে আমজাম অনেক। কাঁঠাল লিচু সহ আমি নিজেও পেকে যাচ্ছি। বলো, যে গরম ভাই পাগল যেতেছে এই গরম। ওকে, ফটোশপ অন হলো। So আমি করবো কি, এটাকে একটু বড় করবো, ক্রপ টুলটা নিবো, অল্টার ধরে আমরা দুই সাইডে বড় করে দিব, বড় করে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটা করে দিব জেনারেটিভ স্প্যান্ড, ওকে। তারপর টিকমার্ক দিয়ে দিব, এটা জেনারেটিভ করবে। এটা একটা দিল, আরো কয়েকটা দিবে তাহলে, এটা সুন্দর। So আমি করবো কি, এটাতে রাখবো দুইটাই, আবার ক্রপ টুলটা নিবো, নিয়ে আমরা এটাকে একটু বামের দিকে এভাবে বড় করে দিব, জেনারেটিভ এক্সটেনশন থেকে আবার এভাবে করে দিব, আবার টিকমার্ক দিব, আবার জেনারেটিভ করবো। নাইস, এটা রাখা যায়। তো রেখে দিলাম ছবিটাকে। তারপর আমরা করবো কি, এই পুরো ডিনোটাকে ধরে রাইট ক্লিক করে স্মার্ট আপডেট করে দিব, ফিল্টার ব্লার, অপশন ব্লার, ব্লার করে দেবে একটু, ওকে। তারপরে এই যে নিচে যে একটা লেয়ার আছে না, এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা মাঝখান থেকে জায়গাটা হালকা স্মুথ করে ব্রাশটাকে এদিকে মুছে দিব, ঠিক আছে, এদিকে মুছে দিলাম, বা এগুলো ব্লার থাকবে সমস্যা নাই। তারপর আমার কাজকে আবার এটা থেকে একটু জেনারেটিভ এক্সপোর্ট করে আমাকে কিছু জিনিস মুছতে হবে, যেমন আমার এই পাতাটা দরকার নেই, এটাও দরকার নেই, এটা আমি টেক্সট বসাবো, আমার এই জায়গাগুলোতে ঝামেলা আছে থাকলে, যত টেক্সট কমানো যায় যে জায়গাটা আপনি টেক্সট বসাবেন ওই জায়গাটাতে, এলিমেন্টস কমাতে পারলে আপনার ভালো।
টেক্সটের আশেপাশে এলিমেন্টস ইউজ করার না করাই ভালো, নাহলে টেক্সটের ভিজিবিলিটিটা তখন হারায় যায়। তো আমরা এটাকে এইভাবে করে নিলাম, করার পর এখন আমি সেভ করে দিব এটাকে, যেহেতু খালি আছে এখন জায়গা। তো কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করব, ইমেজটাকে এক্সপোর্ট করে নিব জেপিজি আকারে, আর ডেস্কটপে সেভ করি। লিস্টে আসবো, ফাইল, প্লেস, ডেস্কটপ। আমরা এখান থেকে চলে যাই কিসে কিসে, ছবিটাতে প্লেস করে দিব। আমি একটু এটাকে ট্রিম ভিউতে দেখি, ট্রিম ভিউতে আমি এটাকে ঠিক করে নিই, এটা তো বড় হবে না একটু ছোট হবে। এটা মূলত এইভাবে হবে, একটা সাইড থেকে আরেক সাইডে মূলত আমার ইয়েটা যাবে। আমি একটু ভিউজ দেখে রাখি, আমি করবো কি এটাকে এখান থেকে কপি করে রাখি দিই, এবং ভিউ থেকে আবার ট্রিম ভিউতে চলে গেলাম, কন্ট্রোল ভি, উপরে রেখে দিই এটাকে। তারপর আমি করবো কি ছবিটাকে লক করব, শেপ তিনটাকে কপি করব আমরা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং ওটাকে উপরে নিয়ে আসবো তিনটাকে। তারপর আমি কন্ট্রোল টু দিয়ে সব আনলক করে দিব। এখন আমরা করবো কি ফার্স্ট এটাকে ধরে কন্ট্রোল সি দিব, ইমেজটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, বা আর্টবোর্ডের উপরে এসে কন্ট্রোল সি, দেন এটার সাথে এটাকে কন্ট্রোল বা রাইট ক্লিক করে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। সেম এই জায়গাতে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো ইমেজটাকে, আবার আবার কন্ট্রোল সি দিব বা কন্ট্রোল এক্স, সরি এটা নিচে আছে, ঠিক আছে। আমরা এটাকে এখন করবো আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবো। সো আমাদের যেমন মাঝখানে এখানে কিন্তু গ্যাপ আছে, আমি যদি যত এটাকে এভাবে মনে করি যে এটা মিলে যাবে, না এটা মিলবে না, কেন মাঝখানে আমার একটা গ্যাপ আছে, গ্যাপটা আমাকে ফিক্স করা লাগবে। ফিক্স করার জন্য আমি করবো কি এটাকে এটা না, আমরা এটাকে নিব কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এফ, পেস্ট হলো। আমরা এটা ঠিক এই শেপটাকে ধরে একটু আগে সাইডে এখান থেকে নিয়ে নিই, এখান থেকে এটাকে নিয়ে এটার উপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো, পেস্ট করে আছে কন্ট্রোল এফ, তারপর ডাবল ক্লিক করব, ভিতরে এটা অন হবে, অন হওয়ার পর আমরা এটাকে টেনে নিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ছিল ভিজুয়াল, দাদা ওকে, কালার দিয়ে নিই, সেটাকে ধরবো, এই শেপটাকে টেনে আমরা পর্যন্ত করে দিব, করে দেওয়ার পরে জাস্ট এটাকে ধরবো, এটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, তখন আমরা করবো এটা জাস্ট এখন সাইডে নিয়ে এসে যাবো আর্টবোর্ডের মধ্যে, এখানে অ্যালাইন আছে ওই সাইডের সাথে, সেম এটাকে ধরবো আবার, এটাকে কপি করবো কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে সাইডে এনে এখানে লাগাই দিব, লাগাই দেওয়ার পরে সেম এখানে ডাবল ক্লিক করবো, করার পর আমরা ওই জায়গায় ঠিক থাকবে, জাস্ট এখান থেকে শেপটাকে জাস্ট ঘুরে দিবে দিবে। ওয়েট, সেটা নিচে চলে গেছে, হোয়াইট দিয়ে দিব, দেখি এটা উপর সাইজ উপর আসছে এখন, দাঁড়ান এখানে কিছু একটা হয়েছে বুঝলাম, ভাইয়া মনে হচ্ছে শেপের নিচে চলে যাচ্ছে। না না শেপের উপরেই আছে যে, ও ওয়েট, বুঝছি,
রাইট ক্লিক করে এটাকেও একটা ঝামেলা আছে, কন্ট্রোল সিটে কপি করে নিই, কন্ট্রোল এফ, তার একটু দিকে দিকে করে উঠাই, ক্লিপিং মাস্ক, এই যে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব, আবার এটাকে নিচে নিয়ে আসবো, ডাবল ক্লিক করবো, তারপর শেপটাকে ধরে এবার ছেড়ে দিয়ে দেবো। হয়েছে কি, আমি একটা ক্লিপিং মাস্কের ভিতরে আরেকটা ক্লিপিং মাস্ক ঢুকেছিলাম না, এই ইমেজটাতে ক্লিপিং মাস্ক করা, এটাকে আমি আবার এই শেপের মধ্যে ঢুকেছিলাম, যার কারণে ক্লিপিং মাস্ক ওইটার কারণে এই সাইডে আমার দেখা যাচ্ছিল না, কারণ এটা লিমিটেড, ওটা তখন এই সাইডে লক করা ছিল, আর কোনো লক ছিল না ওই সাইডে, তো লিমিটেড ছিল, যার কারণে সাদা দেখাচ্ছিল, কোনো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছিল না। তো এখানে চলে আসছে, দেখেন আমার তিনটা একটা একদম সুন্দর কানেকশনে চলে আসছে, এটাকে যখন আমি একসাথে করবো এটা পুরোটা কানেক্টেড মনে হবে, এখানে উপরে করবো একটু পরে। ভাইয়া হ্যাঁ বলুন। প্রথম ডান পাশের যেটা করছেন হ্যাঁ, ওইটা বুঝতে পারছি যে ওইটা ওর সাথে ক্লিপিং মাস্ক করছেন, কিন্তু মিডিল আর বাম পাশে কি করলেন আসলে বুঝতে পারি না। এটা হ্যাঁ ওইটা মিডিলের। আচ্ছা, এটা আমি করেছি কারণ আপনি যখন পেজটাকে একসাথে জোড়া লাগাবেন, আমি যদি বাইরে নেই জোড়া লাগাবেন, তখন কিন্তু এটা জিনিসটা থাকবে হচ্ছে এরকম লাগানো, আমার যেমন হ্যাঁ। একটা স্পেস আছে, যার কারণে এটা যদি আমি লাগানো না করি, এখান থেকে মনে হবে যে কেটে গেছে কোনো কিছু লাগানোর সাথে সাথে, তখন তো যার কারণে আমি করছি কি, এটাকে যদি আমি রাইট ক্লিক করে নর্মাল করে আবার রিলিজ ক্লিপিং মাস্ক, সরি রিলিজ ক্লিপিং মাস্ক, এটা দিলাম, এটা একটা ধরনের শেপ, ঠিক আছে, এটা ক্লিপিং মাস্ক করছে, এটা শেপ। তো আমি করবো কি, যেমন আমাদের ওখানে যেমন একটা আর্টবোর্ড ছিল, আমি যদি দেখে এখানে আসছি, একটা আর্টবোর্ড ছিল এখানে, তো এখানে একটা আর্টবোর্ড ছিল এবং একটা এখানে শেপ ছিল, তো শেপ অনুযায়ী তো আমার এটা মিলানো লাগবে, মিলানোর জন্য আমি করছি কি, এই শেপটাকে এটা কপি করছিলাম এবং এটার সাথে এভাবে রাখছি, দেখেন ওকে লাগানো আছে, আমি করলাম কি এই ইমেজটাকে ডাবল ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম, ভিতরে ঢুকে পুরো ইমেজটাকে কপি করছি, দেখেন এই যে পুরো ইমেজটা সিলেক্টেড, দেখছেন, হুম। কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে আমি আবার বাইরে চলে আসলাম, বাইরে এসে আমি ঠিক এই অ্যাডবোর্ডের উপরে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম পুরোটাকে, হুম। সেম আউটপুটের মধ্যে আছে না। এবার হুম। আমি পিছের শেপটাকে জাস্ট এখান থেকে অন করবো, কন্ট্রোল টু দিয়ে লক করে এই যে পিছে যে শেপটা ছিল না আমার, ওইটাকে উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা কিন্তু কপি ইমেজ, আমার যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি করা, বা পিছনেটা কিন্তু আছে অলরেডি, এটা আমি ইউজ করবো হচ্ছে এই শেপের মধ্যে, এই কারণে এটাকে সেম জায়গায় কপি পেস্ট করলাম, তারপর দুইটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক করে দিয়েছি। এখন দেখেন এটা কিন্তু লিঙ্ক আছে সুন্দর করে, দেখছেন হুম। সিঙ্ক আছে। তখন আমি করলাম কি, এটাকে আবার আর্টবোর্ডের, এখন আমার যে আর্টবোর্ডটা ছিল সেই আর্টবোর্ডের মধ্যে এনে পেস্ট করে দিলাম, যেটা এখন লিঙ্ক করা আছে, এটা যদি জোড়া লাগাই এটা লিঙ্ক শো করবে তখন আমাকে, ওকে। আচ্ছা। সেম জিনিসটা আমি করলাম কি, সেম এটাকে এই সাইজে আমি ইউজ করছি কি, এটাকে ডাইরেক্ট আমরা ডাবল ক্লিক করে এটাকে যদি কপি পেস্ট করি, কন্ট্রোল সি, সেম এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ইমেজটা পেস্ট হলো, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, পিছে শেপটাকে উপরে আনলাম, কন্ট্রোল অল্টার টু, এখন আমি করবো কি এই শেপটাকে এটা এই আর্টবোর্ডের সাথে মিলানো লাগবে, নাহলে এটা সিঙ্ক থাকবে না, কেটে যাবে। হুম। So আমি করলাম কি, শেপটাকে যে আর্টবোর্ডটা দেখেন, এই যে সেকেন্ড আর্টবোর্ড হচ্ছে এখানে, শেপটাকে ধরে আমি আর্টবোর্ডের সাথে সিঙ্ক করলাম, করার পরে আমি কন্ট্রোল টু দিয়ে আনলক করে নিলাম সবগুলো যত কিছু লক ছিল আমার, ইমেজটাকে এবং শেপটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ওকে। হুম। তারপর আমি এটাকে এখন এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম, তাহলে এখন হচ্ছে পুরোটা তিনটা কিন্তু এখন সিঙ্ক করা আছে, দেখছেন। এবার বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তখন আমি একটু যে জটিল হয়ে গেছিল মাঝখান থেকে ব্রেক হওয়াতে, আপনি হয়তো বুঝতে পারেন না, আমি বুঝছি এটা। যাক, কোয়েশ্চেন করছেন ভালোই। তো এটা তো নিয়ে নিলাম, ক্লিপিং মাস্ক করা হয়ে গেল আমার, এখন এটাকে নিচে নিচে হচ্ছে কি বলে
টেক্সট, তারপর কিছু একটা তো বসানো লাগবে, এখন তো খালি জিনিসটা, তা সিঙ্ক হলো। তা আমি করবো কি, ট্রিম ভিউ অফ করে দিব, আবার অফ করে এবার হচ্ছে আমি টেক্সট আনবো। যে টেক্সট কি ছিল আমার, এখানে আছে হুইসপার্স অ্যাক্রস দ্য ওয়াটার, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইপ টুল এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হুইসপারটা রাখলাম, অ্যাক্রস দ্য আচ্ছা ওয়াটার। ভাইয়া, হ্যাঁ বলুন। এই যে বুক কভার ডিজাইনে যেরকম তিনটা আর্টবোর্ড আলাদা আলাদা নিছেন না, হ্যাঁ তিনটা আর্টবোর্ড আলাদা না নিয়া একটা আর্টবোর্ড নিয়া সাইজ অনুযায়ী আর কি মাঝখানে কতটুকু রাখবো আর দুইটা পেজ কতটুকু রাখবো, তো এইটা করে মাপ নিয়ে তারপর করা যায় না? হ্যাঁ, করা যায়, চাইলে ওটা করতে পারেন, আপনার যেখানে সুবিধা। আমি তিনটা রিজন কি, আমার অ্যালাইনমেন্ট যাতে একটু ঠিক থাকে আর কি কারণে তিনটা বোর্ড নেওয়ার রিজন হচ্ছে এটা। ও আচ্ছা, আপনি চাইলে এক পার্টবোর্ডের মধ্যে করতে পারেন, সমস্যা নেই। আমি বলছিলাম পাথফাইন্ডার ওই যে দিয়ে মেবি করা যাবে না ভাইয়া? জি, ট্রাইফল ব্রোশিউরের মতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করতে পারেন। ট্রাভেল বসে যেমন আমাদের ভাগ করে নিই তিন ভাগে, তখন হচ্ছে আপনাকে আবার দুইটাকে দুই ভাগে করে মাঝখানটাকে আবার এটা আপনাকে রিডিজাইন করে তার পার্টবোর্ডের মধ্যে আনা লাগবে। জি জি বুঝছি, মানে ওই রকম ভাবে আর কি। হ্যাঁ, ওইরকম করতে পারেন, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। সাইজ গুলো তখন আপনাকে একটু মেনশন করে দেওয়া লাগবে আর কি, আলাদা আলাদা করে কি কি জি সাইজে জি আমি করছেন। ওইটাই বলছি। সো আমি এটাকে কপি করে নিলাম টেক্সট, আমি এখন করবো কি, এটার ফন্টটা চেঞ্জ করবো। ফার্স্ট অফ অল আমি এই ফন্টটা রাখবো হচ্ছে হোয়াইট, তারপর ফন্টটা চেঞ্জ করবো, কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমি এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করবো, ওপেন করে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিব। তো যেহেতু জঙ্গল, আমার একটু ধরেন একটু গাঞ্চি টাইপ, একটু বক্স বক্স টাইপ ফন্ট ইউজ করতে ইচ্ছে করতেছে যে দেখি, বা এই টাইপ হচ্ছে কিউট টাইপ ফন্ট ইউজ করা যায়, নাইস, এটাকে রাখা যায়। আমরা অ্যাক্রস এটাকে রাখি হুইসপার্স, অ্যাক্রস দ্য ওয়াটারটাকে আমরা এটা রাখতে পারি, অথবা অন্য একটা ফন্ট রাখতে পারি। আমরা এগুলোকে নিয়ে আসি এখানে, ফন্টটা কিন্তু সুন্দর এটা। টাইপ থেকে আমরা এটাকে করে দিব টাইটেল কেস, কন্ট্রোল টি, টাইটেল কেসে আছে এটা, সেটাকে এভাবে রাখলাম। অ্যাক্রস দ্য ওয়াটারটাকে আমরা অন্যভাবে রাখি, আমরা ইন্টার রাখি, ফন্ট ইন্টার রেগুলার, এটাকে আমরা ছোট করে টাইপ আপার কেস মিডল লাইন করে মিডল এটাকে একটু আমরা উপরে উঠাই দিই। ধরেন এটা আমরা রাখলাম হচ্ছে 100 বা 300, তারপর এটা ছোট করে দিলাম। জাস্ট পড়া গেলে ওর পড়তে পারলে হয়। আপনি যে স্কোর কিন্তু মনে রাখবেন যাতে পড়তে পারে, তো এটা আমি রাখলাম এভাবে ডিসপার্স। আমরা এটা কি করতে পারি, আমরা এখন এটাকে একটা ক্লিপিং মাস করে ফেলতে পারি এভাবে ধরে, এভাবে রেখে এবার রেখে আমরা টেক্সটটাকে ক্লিপিং মাস্ক করে রেখে পারি এখানে ভিতরে। রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন আমি এটাকে যদি বড় করি, দেখেন খুব সুন্দর করে এটা ঢুকে গেছে ভিতরে। এটা কিছু আমরা চাপাই দিই, ওকে। তারপর আমি সেম এই জিনিসটা কপি করে নেবে, যে এটাকে কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এফ এখানে পেস্ট করব। এটাকে আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে আমরা এখান থেকে এই যে ইউনাইটেড গ্রেডিয়েন্টটা নিব, এটাকে করে দিব হোয়াইট, হোয়াইট এটা করে দেবো ব্ল্যাক, এটাও করবো ব্ল্যাক, মাঝখানে এগুলো দিব হোয়াইট, এটাকে করবো ব্ল্যাক, এটাও করবো ব্ল্যাক, আর এগুলো হবে সব হোয়াইট। তারপর আমরা করবো কি, এটাকে গ্রেডিয়েন্ট অপোজিট থেকে এটাকে করে দেবো মাল্টিপ্লাই, দাঁড়ান দেখি,
সরি এটা কন্ট্রোল টু লক করে এটাকে কপি করে নিই এই লেখাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওয়েট একটা জিনিস ভুল করেছি এখানে রং স্টেপস গ্রেডিয়েন্ট অফ করে দেই এটাকে আমরা আমরা করবো কি এটাকে কেটে নিই এখান থেকে ডিরেক্ট আচ্ছা না, লাগতেছে না থাক এভাবে থাক কিছু করবো না এটাতে আমরা একটা অর্ডারটাকে এভাবে রাখলাম নিচে তারপর কি কি যেন টেক্সট ছিল আমরা সেগুলোকে এখানে নিয়ে আসছি সাবটাইটেল ছিল এ জার্নি অফ হোপ ডিসকভারি এটা আর এটাকে আমরা কন্ট্রোল দিয়ে এটাকে নর্মাল করে দিব 0 টেম ফন্ট স্টাইল ছোট করে নিলাম তারপর এটাকে এখানে এটা ফন্ট কালারটা আমি একটু বেজ কালারে চলে যাই ওয়ান টোন তারপর আমরা এটাকে এবার অ্যাডজাস্ট করে টাইপ চেঞ্জ কেস আপার কেস এন্ড সরি এখানে রাখলাম তারপর অথরের নাম থাকলো ও সরি এটাকে আমরা সেম ফন্টটা দিয়ে দিব তার নামটা দিয়ে দিলাম হ্যাঁ, অথরের নামটা উপরে দিয়ে ভালো লাগতেছে না ডিজাইনটা। কন্ট্রোল দিয়ে এটাকে আমরা 0 করে দিই আমার হঠাৎ করে ঝামেলা দিচ্ছে কেন বুঝলাম না ইলাস্ট্রেটর একবার রিস্টার্ট করেন গো। এটাকে সেভ করে নি আগে এখানে শিফট অল্টার কন্ট্রোল দিয়ে ইলাস্ট্রেটরের ওই আইকনের পরে ক্লিক করেন রিসেট হয়ে যাবে। একটা কথা, হাসান ইমরান ভাই, আপনি কি ইলাস্ট্রেটর আর ফটোশপ কি ফ্রিটা চালান? না ভাই,
ও আচ্ছা, ভালো। ফ্রিটা না এখন সমস্যা দেয়, নেট চালু রেখে অন করতে পারি না। আপনার নেটটা ব্লক করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, নেট অফ রেখে তারপরে ইউজ না করতে না পারি না, না। আপনি নেট চালু রাখতে পারবেন, আপনার ওই ইসের থেকে নেট ব্লক করে দেওয়া যায়, ডিফেন্ডার থেকে নেট ব্লক করে দেওয়া যায়। ও, এটা তো কিভাবে করে আমি জানি না। কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে যাবেন, যে যাবেন হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি অ্যান্ড সিস্টেম, ওইখানে দেখবেন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, ওইখানে ক্লিক করলে তারপরে অ্যাডভান্স, বাদ বাকি টুক আপনি আমার পার্সোনালি নক করেন, আমি বলে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। অথর বাইটাকে আমি নিচে রাখি, উপরে পরে দেবো না। এইবার ভালো লাগতেছে ভাই, উপরে দিছিলেন কেমন জানি একটা ওই রেলওয়ে মার্কেটের জামা কাপড়ের মতো দেখা যাচ্ছিল। তো এটাকে এখানে রাখতে পারি, আচ্ছা রাখি, তারপর দেখি কি করা যায়। আমি এর উপর একটা শেপ নিই, এর সাইজের, কন্ট্রোল এফ, গ্রেডিয়েন্ট নিব একটা, রিভার্স গ্রেডিয়েন্ট টুল নিব, এখান থেকে ব্ল্যাকটা উঠাবো, ব্ল্যাক থাক সমস্যা নেই, এবং এটা জিরো থাকে। তারপর আমি এখান থেকে অপাসিটি থেকে এটা করে দিব মাল্টিপ্লাই, তারপর কন্ট্রোল এক্স, এই ইমেজ উপরে আমি এটাকে পেস্ট করবো, বেশি হয়ে গেছে, এটাকে আমরা একটু কমাই নিব। চাইলে আমরা এটাকে নিচ থেকে দিতে পারি। ওকে, ডান হয়ে গেছে। এখানে এটা অবশ্যই একটু কমাই দিই, বেশি লাগতেছে দেখতে, 20 বা 40, 40 দিন। ওকে, তারপর মাঝখানে আমার তো স্প্যান যাবে, স্প্যানের জন্য আমার তো সেম টেক্সটটা লাগবে। So আমি করবো ডাবল ক্লিক করে টেক্সটটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ, এটা কপি করবো, এটাকে নিয়ে এখানে কন্ট্রোল জি, অবশ্যই কিভাবে যা পেলেন, স্পাইন যেহেতু, এটা অবশ্যই আমাকে ভিতরে রাখতে পারলে বেটার, বা বাইরে গেলেও বেশি বাইরে যাওয়া যাবে না। দেখেন এখানে এই যেভাবে শো করবে এটাকে, ভিউ ট্রিম ভিউ, আর একটু বড় করতে পারি আমরা চাইলে, এটাকে উঠে দিলাম। সেম অথর নামটাও আপনার এখানে চলে আসবে। ভাইয়া, বলুন। এই মিডিলে যে লেখাটা দিচ্ছেন এটা উল্টা হবে না? কারণ আমার ডান সাইডের পেজটা তো ফ্রন্ট পেজ, হ্যাঁ, যখন আমি বইটা ভাঁজ করে রাখবো তখন ওই লেখাটা তো উল্টা দেখা যায়। দাঁড়ান একটু দেখি আমি। হ্যাঁ ঠিক আছে, এভাবে তো। আমি ও সরি, বলতেছিলাম ঠিক আছে, এটা উল্টো হয়েছে, এটা এভাবে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এটা চলে যাবে উপরে, এটা নিচে, অত নাম এত থাকে না, এই অ্যারেঞ্জ করে এই লেখাটাকে রাখলাম আমরা এখানে।
ওকে, রাখলাম আমি এটাকে এভাবে। ঠিক আছে, এটা একটু মাঝখানে আসবে। ওকে, ডান। ওইটা প্রিভিউ চলে আসলাম। এখন হচ্ছে আমার ব্যাক কভার। ব্যাক কভারটা আমার কি কি যাবে আরো? তো ব্যাক কভারে তো অনেক ইনফরমেশন যায়। তো আমি এখান থেকে যদি দেখি ব্যাক কভারে কি কি যাবে, এই যে এখানে লেখাই আছে লার্ভ। এখান থেকে আমরা একটু পর্যন্ত লেখাটা নিয়ে নিই, কন্ট্রোল সি। জিরো, তারপর এটা ক্যারল করে দিলাম, বড় করে। এটা রাখবো 10। জিনিসটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এক্স, কাট করে নিলাম। আমি একটা টাইপ টুল নিয়ে আমি একটা এরিয়ার মধ্যে টাইপ করলাম, এটা কন্ট্রোল ভি। এটা এখানে একটু ডান, এখানে একটু ডান, তারপর এখান থেকে এটা একটু ডান। দেখছেন এখানে আমি নিয়ে নিয়েছি, এটা কি হবে রাখলাম এভাবে। তারপর কি আছে আমাদের, এখানে আছে ফিকশন, তো চলে আসছে জেনরিটা। এটা কপি করবো, এখানে কন্ট্রোল থেকে পেস্ট করে দিই। লাইনের বসে নিলাম আমি। তারপর কি আছে, আইএসবিএন, এন্ড লাস্টে একটা পাবলিশার। এটা সব বড় থাকে, অনেক সব ছোট থাকে। এটা আমার নামটা যেমন আমি বড় করে দিতে পারি, এখানে চেঞ্জ করে।
আর একটা প্যারাগ্রাফ আমরা করে দিব জাস্টিফাইড লাস্ট লাইন এভাবে, তাহলে দেখতে একটু হলেও ভালো লাগবে। ওটাকে বড় করে দিই। আপনি সেখানে স্যার একটা এখানে কিউআর কোড থাকে বা অনেক সময় অনেক লোগো থাকে এখানে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো কিউআর কোড নাই, তার ব্যাকগ্রাউন্ড সহ কোনো কিউআর কোড নাই, সারা নামাজ সহ লাগবে। কাজের টাইমে কোনো কিউআর কোড দেখেন ব্যাকগ্রাউন্ড সহ পাইতেছেন না, নাহলে ব্যাকগ্রাউন্ড সহ শো করেন। এটাকে নিই, ফাইল প্লেস, আমি ফটো করছিলাম মনে হয়, এখান থেকে ধরে নিয়ে নেবো, একটা করে মেক ইট মাস্ক, ঠিক আছে, এখানে পেস্ট করে দিই। আইএসবি এর কি বই নাম্বার থাকে না নাকি? কেউ কি জানেন আইএসবিএন টা কি? হ্যালো, দেখতেছি ওটা। আইএসবিএন টা কি বই নাম্বার থাকে? আচ্ছা, দেখ। হ্যাঁ ভাইয়া। বইয়ের নাম্বার না? হ্যাঁ, বইটারে আলাদাভাবে শনাক্ত করার জন্য ইন্টারন্যাশনালি এই নাম্বারটা দেওয়া হয়। আচ্ছা, এবার বইতে সাধারণত তো এইরকম কিওয়ার্ড দেখা যায় না, ওইখানে তো দেখা যায় লম্বা লম্বা যে চিপসের প্যাকেট। বারকোড গুলো। হ্যাঁ, বারকোড গুলো থাকে। হ্যাঁ, বারকোডও দেয় যে, বারকোডে দিতে পারেন। হ্যাঁ, বারকোড বেশি ইউজ হয়, কেন কোয়ান্টিটির ক্ষেত্রে বারকোড গুলো ইউজ হয় আর কি। আপনার প্রোডাক্ট আনা নেওয়াতে যে একটা থাকে না, যে একটা স্ক্যান করাটা বারকোডে ইজি হয় ওই কিওয়ার্ড থেকে। বারকোডে আপনার একটা হচ্ছে কি পেমেন্ট বারকোড ইউজ করা যায়, সেকেন্ডলি ওই যে বইটা সেল হচ্ছে ওইটা কত নাম্বার বই হ্যাঁ, ওইটা ওই বারকোডে বোঝা যায়। আবার লিস্টিং করা থাকে তো বারকোড ইজি হয় এই জিনিসগুলো। কিওয়ার্ড কোডটা রাখলাম, বারকোড চাইলে বারকোড রাখতে পারেন। তারপর আমরা এটা ক্যারেক্টার নিচে নামাই, ক্যারেক্টার নিচে নামাই, নিচে ব্লার দেখাটাকে বার করে দিলাম, রাখলাম এখানে। কুইজ পার একটা সেট রেখে যারা আমরা কোনো সাইডে রাখতেও পারি এখানে নামটাকে। আমি এটার সাথে রাখি। ওই জিনিসটাকে আমরা এখন একটু অ্যালাইন করে এর সাথে
ডান। তারপর করবো ভিউ থেকে 100 প্রিভিউতে দেখে, তাহলে আমাদের মূলত বুক কভারটা এরকম ভিউ থাকবে। এখন আপনি যদি পিছের টেক্সট করতে না পারেন, তাহলে আরেকটা অপশন কি, যে শেপটা আমি যে ইউজ করছি এটাকে আপনি জাস্ট টেনে বড় করে দেন, প্রিভিউ থেকে আগে দেখেন যে ঠিক আছে কিনা, ফুল এখানে আর ফুল এখানে করার পরে এটাকে জাস্ট আপনারা প্রথম অপশন থেকে মাল্টিপ্লাই, অথবা আপনি হাইলাইট মাল্টিপ্লাই রাখেন, এটাকে দেখি আমরা একটু কমাই, এটাকে চাইলে আপনি কালার হোয়াইট দিয়ে দেখি আমরা। ফুল হোয়াইট রেখে আপনি কভারটা করতে পারেন। আর ভালো লাগবে, বেজ কালারটা ভালো লাগে দেখতে। সেটাকে রাখবেন তাহলে গ্রিন, ব্ল্যাক, এটাকে আমি এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে নেবো, অথবা আমি এখানে আরেকটা শেপ দিয়ে কন্ট্রোল এক্স, এটাকে এভাবে অ্যালাইন করে নেবেন। ঠিক আছে, এভাবে আমি নিজে রাখতে পারি জিনিসটা চাইলে। টিম যদি দেখেন আমার এখন কাভারটা মূলত এরকম দেখতে, ঠিক আছে, জিনিসটা সুন্দর না, খারাপ না, জিনিসটা খারাপ লাগতেছে না দেখতে। এটাকে যদি আমি লিঙ্ক রাখতে চাই, একটা সুন্দর লিঙ্ক পাওয়া যায়, সেই ভিডিও থেকে আমি এটাকে উপরে নিয়ে যাই, করা যাবে না, এবার রাখি এটাকে। তাও বুক কভার মূলত এটুকু ডান করার পর আমি এটাকে সেভ করব, তিনটাকে আলাদা আলাদা করে সেভ করব, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিনস, এখান থেকে আমরা এটাকে 4x, চাইলে 4x আপনি এক্সপোর্ট করতে, মানে যে সাইজটা যেটা 4 গুণ বড় হবে, 3 গুণ বড় রাখলাম আমি। নেক্সট পেজে সেভ করবো, এটাকে আমি সিলেক্ট ফোল্ডার, এক্সপোর্ট আর্টবোর্ড, এটা এক্সপোর্ট হবে, এই যে এখানে চলে আসছে, দেখছেন। তারপর আমি করবো কি, আমি এখানে যাব, যাওয়ার পর আমি এখান থেকে একটা বুক কভার মকআপ নিয়ে নিব। আমার যে ডিজাইনটা বেরিয়েছে সেটা মূলত হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এই যেটা হচ্ছে আপনার ফ্রন্ট কভার, এটা হচ্ছে আপনার, ওয়েট আমার ডিজাইন এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে এটা কই থেকে আসলো, আবার এক্সপোর্ট দিয়ে ফাইল, এক্সপোর্ট ফর স্ক্রিনস, আবার এখানে যাবো, আমাদের 3x কেটে দিব, তারপর একটা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, এক্সপোর্ট, ভিতরে গেলাম, যেটা আমার ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে স্পাইন, আর এটা হচ্ছে আমার ব্যাক ভিউটা। আমি এটা করবো কি, এখন ওগুলোকে একটা মকআপ করতে আমার দেখানো লাগবে, এরকম দিলে তো বুঝবে না, মকআপ আমার অবশ্যই নামানো লাগবে। আমি এখানে ইমেজেসে যাব, ফ্রি বুক কভার মকআপ কোথায় আছে দেখি, যেখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো দেখানো যাবে, এটা নাইস,
যদি আমার বই এটা না, দেখি এটা ডাউনলোড করে যায় কিনা। ডাউনলোড হচ্ছে। রাইট ক্লিক, স্টেপ টু, তারপর যে ডিজাইন আসবো, তারপরে যেমন কাভার, এটা হচ্ছে স্পাইন, এটা হচ্ছে ব্যাগ লিখে রাখছে। কাভারে কাভারটা বসাবো, ফাইল, প্লেস এমবেড। আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা আছে সেটাকে, সরি, 3x এ ফার্স্টে কাভারটাকে নিয়ে আসবো। ও অনেক বড় করছে, সেটাকে একটু হালকা লম্বা করে দিব, যদি বেশি গ্যাপ নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, বসলো। স্পাইনে যাব, ফাইল, প্লেস এমবেড, আমরা স্পাইনটাকে নিয়ে আসছি। চারটা হবে, ফাইন, এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা স্পেস আছে। আচ্ছা, ও ভাঁজটা রাখে না, ভাঁজটা কেটে দিছে। দাঁড়ান তো, দেখি। আচ্ছা, এটা এইভাবে রাখছি। এ, কারণ আমার এটা একটু কাজ করার লাগবে। ও ভাঁজটা রেখে দিতেছে ভাঁজ হিসেবে, দেখেন এটা মিলছে, যেটা বোঝা যাচ্ছে না মনে হবে, যাতে ওটা না বোঝানো যায় আর কি, ওভাবে রেখে দিয়েছে। একবার কন্ট্রোল টি দিব। অ্যাডজাস্ট করে নিলাম। ও দেখছেন, ও এখান থেকে কার্ভ করে না, যার কারণে মিলে না এটাকে। আচ্ছা, আমরা আরেকটা নিই। ও জাস্ট র্যান্ডমলি বসাই দিছে এখানে এটাকে। আমরা আরেকটা নিই এটাকে, এটা হবে না। আহ, দেখি, এটা এটা হওয়ার কথা। ডাউনলোড দিই। ডাউনলোড কি হচ্ছে? 187। আপনাদের কি কোনো কোনো কিছু জানার আছে আমার থেকে, কাছ থেকে বলতে পারেন চাইলে, কোনো ডিজাইন ডিজাইন নিয়ে যা যা শিখছেন এতদিন। হ্যাঁ, হ্যালো, আর কোনো কোয়েশ্চেন নেই ডিজাইন ডিজাইন নিয়ে? আপাতত নেই, 2-3 দিন পরের থেকে হবে।
Okay, এটাকে ওপেন করে জিপ ফাইলটাকে রাইট ক্লিক, সুন্দর অপশনস, এক্সট্রাক্ট। মকআপের নাম্বারটা দেখে নিচ্ছি কোন মকআপটা আমার লাগবে। এই যে 7 নাম্বারটা আছে, 7 নাম্বারটা ওপেন করি। করবো কি, আমি কাভারটাকে নিব, ফাইল, প্লেস এমবেড, বরাবর একদম। তারপর এই যে যাব মানে স্পাইনটাতে যাব, স্পাইনটা ক্লিক করব। এটা একটু ইয়ে করে ফেলছি আমি, ছোট হয়ে গেছে গা। ও ও করছে কি, ও এটাকে দেখবেন এখানে কি করছে, আই থিঙ্ক ও দেখছেন, ও এখান থেকে খালি রেখে দিচ্ছে। এটা আমার মিলানো লাগবে, কারণ আমি এটা এখান থেকে মিলাই নি। এটাই দেখি একটু রাখছে সে। এটা ঠিক রাখলে তাহলে ওটা আমার একটু লম্বা হয়ে গেছে মোটা। আচ্ছা, এটা আমার একটু চ্যাপ্টা করা লাগবে। ও, সেখান থেকে যে কার্ভ করছে না, ভিতরে থেকে দেখছেন একটা ঢেউ দিছে যে, এটার জন্য মূলত আমাকে ইমেজটা চ্যাপ্টা করা লাগছে। দেখেন চ্যাপ্টা করাতে জিনিসটা কিন্তু পারফেক্টলি বসে গেছে, দেখছেন সাইজটা এখন পুরো পারফেক্ট ভাবে আছে। তো দেখেন আমার কিন্তু মকআপটা হয়ে গেছে। আমার এখন বুকের কালারটা দেখি চেঞ্জ করা যায় কিনা, কাভারের, এটা না পেজের কালারটা কি চেঞ্জ করা যাবে? শ্যাডো, হাইলাইট, কালার অ্যাডজাস্টমেন্ট, পেজের কালার এখন চেঞ্জ করা যাবে। ফাইল, স্যার এফএক্স, না, কালার ওভারলে, রেন্ডাম মোড চেঞ্জ করে দেখি। আহ, 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 আহ। এটা তো মনে ছিল, হ্যাঁ এটাই ছিল। ওকে, এটা রাখি। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায় কিনা দেখি। লাইট কিছু রাখি। বেশি লাইট, এটা রাখি আমরা, লাইট না একটু ডার্কের মধ্যে। এটা আই থিঙ্ক ওকে, ওকে দিয়ে দিই। এটা রাখি জাস্ট এখন সেভ করে আমি জাস্ট ক্লায়েন্টকে শো করাবো যে এটা তোমার বুক কভার ডিজাইন, দেখো ফ্রন্ট ব্যাক এবং স্পাইন সহ এভাবে মূলত শো করবে। টেক্সট যা যা ছিল এগুলো এইভাবে প্লেস করে দিলাম। তোমার যদি আর কোনো টেক্সট অ্যাড করা থাকে তুমি জাস্ট আমাকে বলো, আমি টেক্সট অ্যাড করে দিব, তারপরে পিছিয়ে জায়গা আছে আর অনেক। ক্লায়েন্ট তো সাধারণত ভাই এই মাপ গুলো তো দিয়ে দেয়, আমি আপনার ওই freelancer.com এ দেখছি ওরা মাপ গুলো বলে দেয়, তারপরে হ্যাঁ, কোথায় সবাই সবাই মাপ দিবে না, ওইটা তো ফ্রিল্যান্সার.কম হচ্ছে কন্টেস্ট কোশ্চেন, এই কারণে মাপ বলছে। বাট সব ক্লায়েন্ট আপনাকে কখনো মাপ বলবে না। ওরা বলবে যে স্ট্যান্ডার্ড সাইজে করে দেবে, কারণ আপনাকে যদি মাপ বলে তখন আপনাকে আবার মকআপ সাজাতে গেলে প্যারা খাবেন তখন। বুঝতে পেরেছেন? হুম, তখন অনেক সময় মকআপ না থাকলে তখন আমরা কি করি, আমরা জাস্ট একটা আর্টবোর্ডের মধ্যে তিনটাকে বসে তারপর করে দিই। যেমন এখন কিন্তু এটা হয় না, এখন আপনাকে একটা মডেল বানানো লাগে তারপর মকআপ সাজানো লাগে। কারণ আপনারা তো মকআপ সাজানো জানেন, কিভাবে মকআপ সাজানো লাগে। উপরে সবকিছু হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। দেখেন যেমন এই পেজ সেটআপ গুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে করা লাগে। একটা শেপ নিয়ে আগে ক্লিপিং মাস্ক করবেন, তারপর শেপটাকে এবার আপনি এখান থেকে ডিস্টর্ট বা যেটা করতে চান, যেটাকে এবার আপনি র‍্যাপ করেন বা যেটা করেন পেজের সাথে আপনাকে অ্যালাইন করা লাগবে। বুঝতে পেরেছেন? এটা তো জানেন। হুম। যেমন এটা কন্ট্রোল টি দিয়ে যদি আমি রাইট ক্লিক করে এটাকে, এটা
তো দাঁড়ান, সো এটা যেমন করা হয়েছে আপনার কি ওয়েভ করে করে জিনিসটা বসানো হয়েছে। দেখেন এটার উপর একটা হাইলাইট আছে, এই যে দেখেন কাভারটা, কন্ট্রোল টি দিব, দেখেন রাইট ক্লিক করছে, দেখছেন ও যে র্যাপ করছে জিনিসটাকে, দেখছেন র্যাপ করে মিলাইছে পেজের সাথে মিলাই সে করছে কি লিনিয়ার বার্ন দিয়ে দিছে, মানে একটা ব্লেন্ডিং ইফেক্ট ইউজ করছে সে করে। তার উপর একটা সে পুরো বইয়ের একটা হাইলাইট দেখেন ডার্ক করে একটা লাইট এরিয়া, সে হাইলাইট এরিয়া অ্যাড করছে, দেখছেন স্ক্রিনে, যাতে মনে হয় একটা লাইটিং করছে এরকম। ওকে, হ্যালো। সো এটা তো হচ্ছে আপনাকে তখন মডেল বানানো লাগবে ওই সাইজে, আপনাকে একটা আগে মডেল 3D মডেল বানানো লাগবে এরকম। আর যদি আপনি কোনো একটা ইমেজ পান, ইমেজ জাস্ট কোনোরকম দেখাতে পারলে হয় সুন্দর করে। বুঝতে পেরেছেন সবাই? যখন ও সাইজ দিবে আর কি, বা আপনি যখন ও সাইজে, তখন তো আপনাকে অবশ্যই বলবেন, শেয়ার করবেন যে মকআপ তো তোমাকে আমি, বা মকআপ ফাইল দেওয়ার সময় বলবেন যে মকআপ তো আমি তোমাকে দেখাতে পারতেছি না কেন, ওটা যেহেতু কাস্টম সাইজ, আর আমি 3Dও করি না, 3D করলে সেটা আমার আলাদা একটা প্যাকেজ, আলাদা প্রাইস ওটা, ওভাবে বলে দিবেন, বুঝছেন? এখন ভাইয়া আমরা তো 3D পারি না, হ্যাঁ, যদি ইন কেস বায়ার বলে যে তুমি 3D করে দাও আমি তোমার এক্সট্রা পেমেন্ট দেবো, তখন তো ধরা খেয়ে যাবে। তখন আপনাকে কোনো একটা 3D আর্টিস্টের সাথে কথা বলা লাগবে। আপনি এখন ইন্ডাস্ট্রিতে আসবেন যখন, গ্রাফিক ডিজাইনে তো আছেন অলরেডি, দেখবেন যে অনেক গ্রুপে আপনি অনেক 3D আর্টিস্ট পাবেন যারা 3D করে, মকআপ করে 3D। ওদেরকে আপনি ধরেন বলে একটা টাকা, একটা অ্যামাউন্ট আপনি যখন ইনকাম করতেছেন কত 3D এর জন্য, আপনি নিতেছেন ধরেন, ক্লায়েন্টকে বলে যে ঠিক আছে আমি 3D করে দিচ্ছি, আমাকে 2 দিন টাইম দেয়, 2 দিন অবশ্যই, বা একদিন খাতা টাইম নিবেন, যাতে আপনি কথা বলার টাইম পান, আপনি যার সাথে কথা বলবেন তার সাথে। সো কথা বলে তারপর ক্লায়েন্টকে জানাবেন যে আমাকে এই 1 দিন বা 2 দিন টাইম দেয়, এবং ব্লেন্ডার বা 3D করার জন্য তো আমি তোমার থেকে আরো অথবা $10 বা $20 আমি চার্জ করবো। তো $20 চার্জ করলে আপনি কি $5 দিতে পারবেন নাকি, যে 3D মডেল করে দিবে আপনাকে? হ্যাঁ, বুঝছি ভাইয়া। এইভাবে মূলত কাজ হয়। যেমন আপনি যদি না পারেন, আপনি দেখবেন যে আপনার আশপাশে কেউ না কেউ পারে, বা বিভিন্ন গ্রুপে অনেকে পারে যারা কাজ খুঁজে, আপনি তার সাথে নতুন আপনি নিজে বাইর হয়ে গেলেন, তখন আপনি $20 করে আপনি ওকে $5 দিয়ে জাস্ট মডেলটা বানিয়ে নিলেন, যে আমার এই সাইজে একটা মডেল বানিয়ে দাও, বুক কাভারের এরকম দেখতে প্লেসমেন্ট হবে, তুমি জাস্ট বানাই দাও, আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। ওকে। আবার অনেক থ্রিডার্স দেখবেন যে মকআপ বানিয়ে দিবে আপনাকে ফুল 3D তে, 3D তে বানিয়ে আপনাকে ফটোশপ মকআপ বানিয়ে আপনাকে ফাইল দিয়ে দিবে, তো আপনি তখন ওকে $6 বা $7 পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে তখন বাংলাদেশ আমি 750, 800, 900 বা 1 টাকা আমি পেমেন্ট করে দিচ্ছি, তুমি আমাকে দাও। তো আপনার কিন্তু ক্লায়েন্টটা ছুটে যায় না, আপনি কিন্তু একটা ইনকামও করছেন পাশাপাশি, ঠিক আছে? জি ভাইয়া। এবং আপনি দেখলেন যখন আপনার কাছে ব্লেন্ডার এরকম 3D চাচ্ছে ক্লায়েন্টটা, কাস্টম এসে, তাহলে আপনি এরপর আপনি নিজে নিজে আস্তে আস্তে ব্লেন্ডারটা শিখে ফেলবেন, তখন এভাবে স্কিল ডেভেলপ হয় আর কি। যখন আপনার কাছে ক্লায়েন্ট আসা শুরু করেছে, হ্যাঁ ক্লায়েন্ট আপনার উপর আস্থা আছে যে আপনি পারবেন, আপনার বাইরে করাতে করাতে আপনি নিজের পাশাপাশি শিখে নিলেন ওর থেকে, ও তার শিখাবে না, আপনাকে রিসার্চ করে করে ওকে কোয়েশ্চেন করবেন যে ভাই এটা কেমনে করলাম, বা আপনাকে এমনি বলবো, আপনি ওর সাথে কয়েকটা কাজ করলো আপনাকে নিজে শেয়ার করবেন, বুঝছেন? বুঝছি। এভাবে মূলত কাজ করার কি সিনিয়র সবাই মার্কেট প্লেসে, দেখবেন একজন সব পারে না, কয়েকজনকে হায়ার করে করে কাজগুলো করেন, ক্লায়েন্ট তো ছুটে না, এবং একটা ভালো ওর ইনকাম সোর্সও আসে এখান থেকে। সেটা তো ক্লিয়ার সবার। জি ভাইয়া। বুক কভার তো পারবেন এখন। এবং যেমন আমি যখন এখানে এখানে ইমেজ ইউজ করছি, আপনি চাইলে এখানে কোনো একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে ওটাকে আপনি এখানে ইউজ করতে পারেন, বুঝছেন? বা অনেক বুকে তো দেখছি বা শেপ, বিভিন্ন শেপ দিয়ে হ্যাঁ, তারপরে করে ওটা হচ্ছে ওরকম। ও বললাম একটাকে, আপনাকে বুক কভার অনেক ধরনের হয়ে থাকে, এটা তো একটা গেল আপনার। যেমন আপনি যদি এখানে আসেন, বুক কভার ডিজাইন লিখে সার্চ করি, ওই আপনার উপরেই একটা ছিল। এখানে হ্যাঁ, ওই যে। এটা হ্যাঁ। আচ্ছা, এটা তো মকআপ, এটা প্রজেক্ট করছো জাস্ট, মানে একটা। না সেটা ঠিক আছে, কিন্তু এরকম অনেক ডিজাইন আছে জাস্ট এরকম সিম্পল। হ্যাঁ হ্যাঁ, যে ওগুলো হচ্ছে সব মেসেজের উপরে, দেখেন এগুলো সব কিন্তু মকআপ। আপনি যদি বুক কভারের ডিজাইনে যান, প্রতিটা জিনিসই মেসেজের উপরে। এখন আপনি যদি এই যে এখানে কেমিস্ট্রি লাইফে যদি আপনি শেপ ইউজ করেন, তাহলে তো আর হবে না। না না না, আবার এই যে, হ্যাঁ আপনি যেটা বলছেন বুঝছে, শেপটা অনেক ডিজাইন হয়, শেপটা ডিজাইন গুলো এই যে কেমন এই আমি যে দেখাই। যেটা হলুদ এই। এটা কিন্তু মকআপ, নট লাইক এটা না ডিজাইন। ওইটা না ভাইয়া, আপনার এই যে যে এই যে ভিক্টিজি দেখা যাচ্ছে সেটা বুক কভার ডিজাইন
উইথ হার্ট, ওটার উপরেরটা। এটা হ্যাঁ, এই একটা, ওর উপরে একটা। এগুলো তো কারোর প্র্যাকটিস ফাইল, নট লাইক যে ক্লায়েন্টের কাজ। এটা হ্যাঁ, ও এগুলো জাস্ট ইলাস্ট্রেশন। দেখানোর জন্য, হ্যাঁ, ওদের দেখানো। এগুলো কিন্তু কোনো মেসেজ না, এগুলো কোনো মেসেজ না, এগুলো জাস্ট এমনি নর্মালি মানুষ এখান থেকে করবে কি, সে হয়তো সাইজটা নিবে আর নাহলে এই এলিমেন্টস অফ ব্যাকগ্রাউন্ডটা নিবে, কিন্তু আর কোনো কিছুই না। এটা কোনো মেসেজ না, এগুলো জাস্ট হচ্ছে শো, মানে একটু সুন্দর লাগানো প্র্যাকটিস শো। করছে। প্র্যাকটিস না, মানে আপনার ফাইলটা সেভ করার শো, আর কিছুই না। এগুলো তো আমি সব এই ফাইলটা আমি নামাই করবো কি, আমি এখান থেকে এলিমেন্টস গুলো ইউজ করবো আমার কোনো একটা ডিজাইনে। এগুলো সব ভাই আপনার এই অ্যাডোবসটাকে বড়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো জাস্ট ওই বললাম প্রেজেন্টেশন আর কি, সেল করার। কোনো হুম। মেসেজ নেই, কিছু নেই। জাস্ট কেউ যদি চায় যে হ্যাঁ কোনো একটা অ্যালবাম কভার করবো, এখান থেকে জাস্ট কোনো রকম একটা অ্যালবাম কভার লিখে দিল নাম, কোনো মিনিং নাই। জাস্ট যারা ওই যে বলে না ইজি টু ওয়ে কাজ করতে চায়, তারা এখান থেকে নিয়ে নিয়ে এগুলো করবে। এই যে এই ধরনের শেপের কথা বলতেছিলাম ভাই, একটু নিচে আসলে পাবেন। আহ, একটু স্ক্রল করে একটু উপর দিকে উঠতেছে, নিচের দিকে আর একটু, এই যে আপনার মডার্ন বুক কভার আর্ট ইমেজ। হ্যাঁ, এটা অ্যাডোব স্টকে দেখেন, এগুলো কর্পোরেট। এই হুম। জিনিসগুলো হচ্ছে কর্পোরেট ভাইব দিয়ে, দেখেন আপনার কর্পোরেট শেপ। এটা হচ্ছে ধরুন কর্পোরেট কোন একটা ফাইল বা কোনো একটা কিছু করবেন, আপনি জাস্ট এখান থেকে নিয়ে করে দিলেন যে এখানে অ্যানুয়াল রিপোর্ট। এটা কিন্তু কোনো একজনের ডিজাইন দেওয়া জাস্ট নর্মালি। এই যে ফ্লায়ার যেগুলো করেন আপনার, ফ্লায়ার দেখেন হুম। ফ্লায়ার শেপে দেওয়া, দেখছেন? হ্যাঁ, এগুলো কোনো মিনিং নেই, এগুলো জাস্ট প্রেজেন্টেশন আপনার যত সুন্দর করে করা যায় আর কি। আপনি এখানে ধরুন আরো কয়েকটা জিনিস আনেন, এগুলো হচ্ছে শেপটাকে মিলে আপনার অর্গানাইজ করে সাজানো। কোনো মিনিং নেই এটার, কালারটা জাস্ট মিনিং দিচ্ছি কি আপনি একটা কর্পোরেট কোনো বুক করতেছেন, বুঝছি ভাই। রিয়েল এস্টেট বা কর্পোরেট কোনো বুক করতে, বাট কোনো মিনিং নেই। দেখেন এই যেটা আপনি এই শেপটার কোনো মিনিং বুঝতেছেন, এটা কিন্তু একটা থান্ডার শেপ। বাট আপনার এখানে পুরো ইমেজটা দেখে কোনো কিছু মনে হচ্ছে এখানে থান্ডারটা কিছু আছে? না, এটাকে জাস্ট সুন্দর করার জন্য প্রেজেন্টেশনটা এটাই ইউজ করছে, কোনো মেসেজ কিন্তু নাই এটাতে। যেমন এগুলোতে একটা মেসেজ আছে, আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা একটা, যেমন এটা একটা সোশ্যাল মিডিয়াটা কিছু বোঝাচ্ছে আশপাশে। এটা হচ্ছে যে হাউ টু শো ইউর ওয়ার্ক। আমি জানি না ইমেজটা, ও আচ্ছা, এটা তো দেখতেছে থিয়েটারের কিছু দেখতেছে মনে হচ্ছে, যে সবার হুম। চোখে দেখেন গ্লাস। মানে কি আপনার পোর্টফোলিও আপনি যেটা সাজাচ্ছেন সেটা তো মানুষকে দেখানোর জন্য সাজাচ্ছেন, আপনি নিচে তো আর দেখবেন না। ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন নিচে বসানো অডিয়েন্স ওভাবে। এটা হচ্ছে হাউ টু সেল আর্ট অনলাইন, মূলত প্রেজেন্টেশন, নিজেকে সাজানো ওই জায়গাটাতে, যে কিভাবে আপনি নিজেকে পপুলার বা সেল করবেন অন্য কারো কাছে। দেখছেন খুব সুন্দর করে বুঝছি। সাজানো নিজেকে, আর্টটাকে, যে একটু পরিপাটি হয়ে সে সেল করতেছে নিজেকে বা অন্য কিছু সেল করতেছে অনলাইনে সে। বুঝছেন? জি ভাই। দেখেন যে হাউ টু ক্রিয়েট ভিজুয়াল মার্কেটিং, আমি যেটা বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং টাইপ। আসলে দেখেন কয়েকটা জিনিস উঠতেছে, তো এগুলো হচ্ছে মেসেজ আর কি। এক একটা সবকিছু মেসেজের উপরে যায়, যে আপনি কি করতেছেন, কি মেসেজ দিতে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে ডিজাইনটা সাজানো লাগবে। যেমন এগুলো দেখেন, এগুলো সব মোটিভেশন ইন্সপিরেশন টাইপ বুক কভার। এটা একটা ফাইবার একজন প্র্যাকটিস করছে জাস্ট বোঝানোর জন্য। দেখেন এগুলো হচ্ছে হিস্টোরিক টাইপ, দেখছেন? হিস্টোরি টাইপ বইগুলো হয় এই টাইপ, যে পুরো একটা ইমেজের উপরে টেক্সট ইফেক্ট দেয় ওরা। এগুলো আপনি ট্রিপিকে আসলে ট্রিপিকে পেয়ে যাবেন টেক্সট ইফেক্ট। আর আমি আপনাদেরকে টেক্সট ইফেক্ট বানানো দেখাইছিলাম মানে ইলাস্ট্রেটরে। দেখাইতে পারেন, হয়তো ভাই ভুলে গেছি। প্যারা নাই, আবার দেখাবো, সমস্যা নেই, সামনে আসবে তখন দেখাবো। আপনার তো মানে ক্লাস পরে পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার সেকেন্ড মিডে। হ্যাঁ, আজকেই তো আপনি বলছিলেন আজকেই দিয়ে দিবেন। হ্যাঁ, আজকে দেখে দিয়ে দেবো ইনশাল্লাহ, ক্লাস শেষে আর নাহলে কালকের মধ্যে পেয়ে যাবেন গ্রুপে। সো বুক কভার তো আমাদের গেল, তাহলে আমরা এখন একটা এক্স ব্যানার বা ব্যাকড্রপে যাই। আমরা করবো কি, এ ফেলে আসবো এবং এক্স ব্যানার আর ব্যাকড্রপ দুইটা দুই রকম। ব্যাকড্রপ বাংলাদেশে যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে ফটো বুথ বা বড় বড় যে ব্যাকড্রপ গুলো দেখি না, ওগুলো। আপনি যদি ব্যাকড্রপ লেখেন, ব্যাকড্রপ ডিজাইন হচ্ছে মূলত দেখবেন বিভিন্ন ধরনের ইভেন্টে গেলে এরকম বড় বড় কিছু ব্যানার দেখি, যেখানে সামনে মানুষ দাঁড়া দাঁড়িয়ে কথা বলে, ছবি তুলে, বা বিভিন্ন ধরনের স্টেজের পিছিয়ে যেরকম বড় করে ব্যানার থাকে না, ওই এগুলো হচ্ছে মূলত ব্যাকড্রপ। আর আপনার এক্স ব্যানার কি, এক্স ব্যানার হচ্ছে আপনি কোন একটা ইভেন্টে ঢোকার সময় বা কোন একটা মলে ঢোকার সময় আশপাশে দুটো ব্যানার দেখবেন এখন দাঁড়ানো থাকে, দুইটা বা তিনটা বা চারটা এরকম। বুঝছেন? জি এগুলো ভাই। হচ্ছে এক্স ব্যানার। আরেকটা হচ্ছে স্ট্যান্ডি। স্ট্যান্ডিটা কি, স্ট্যান্ডিটা দেখুন অনেক লম্বা হয়, চৌড়া হয়, একদম স্ট্যান্ড করে দাঁড়ানো, নট লাইক যে এরকম কোন একটা স্টের উপর দাঁড়ানো। ও কিন্তু একদম সোজা হয়ে দাঁড়ানো, কোন একটা মনে হচ্ছে এলইডি দেখতেছেন, বাট এলইডি না, ওটা মূলত এরকম একটা ব্যানার। এগুলো হচ্ছে স্ট্যান্ডি। স্ট্যান্ডি হয় একটু বড় আর একটু চৌড়া, আর এক্স ব্যানার হয় লম্বা ঠিকই কিন্তু সাইড দিয়ে একটু চিকন হয়। বুঝতে পেরেছেন? জি।
তো এক্স ব্যানার আমরা যে কোনো একটা দেখি আজকে, এক্স ব্যানার বা ব্যাকড্রপ। ব্যাকড্রপ দেখলে এক্স ব্যানারও পারবো না, এক্স ব্যানার দেখলে ব্যাকড্রপ পারবো। ব্যাকড্রপ হচ্ছে কাইন্ড অফ ব্যানার, আর এক্স ব্যানার হচ্ছে কাইন্ড অফ ব্যানার জাস্ট লম্বা, আর ব্যাকড্রপ হচ্ছে সাইডে বড় এবং স্ক্রিনের দিকে সাইডের দিকে অনেক বড়, বুঝছেন? আমরা এক্স ব্যানার যদি আসি, এক্স ব্যানারের মূলত কি কি থাকে, এক্স ব্যানার কেন বানাই? এক্স ব্যানার দেখবেন মূলত কখন বানায়, যখন কোনো একটা কোম্পানির অফার চলে বা নতুন কোনো প্রোডাক্ট আসে, অথবা যে হ্যাঁ খুব ধামাকা একটা অফার চলতেছে, যে আপনাদের এখানে আসলে এটা না আসলে আপনাকে মিস করবেন, এখন কোনো অফারের জন্য আমরা অনেক সময় এক্স ব্যানার বসে রাখি, দেখবেন মানুষের চোখে যেতে পারে, মহলে আসতে যাতে মানুষের চোখে দেখতে পারে, আমরা এই কারণে এক্স ব্যানার বসে রাখি। বা কোনো একটা ইভেন্ট হলে আপনি দেখুন, কোনো একটা হোটেলে বা রেস্টুরেন্টে গেলে কোনো একটা ইভেন্ট চলতেছে ওই হোটেলে, আপনি নিচে দেখতে পারেন যে কি ইভেন্ট হচ্ছে, বা ওদের কোনো বুফে চললে বুফের একটা দেখবেন এক্স ব্যানার বসে রাখতে হবে, বুঝছেন? তো এক্সজনে মূলত কোন একটা ইভেন্ট হলে বা কোন একটা অফার টফার চলে, তখন আমরা এক্সজনে বসায় রাখি। বা অনেক সময় এক্সজনে কখন বসাই, আর খুব কম সময় আসলে ওই অফার ছাড়া বা ডিসকাউন্ট ছাড়া আমরা এক্সজনে বসাই না কখনো। এক্সজনের মূলত থাকে কি ডিসকাউন্ট বা কোনো একটা নতুন সার্ভিস অ্যাড হচ্ছে বা কোনো একটা প্রোডাক্ট অ্যাড হচ্ছে আপনার নতুন, আপনি ওইটার মূলত প্রমোশন চালাবেন, তখন আমরা এক্সজনের গুলো ইউজ করি। এবং এক্সজনের সাইজ কি হয়, এক্সজনের সাইজ হচ্ছে 5 ফিট বাই 2 ফিট হয়ে থাকে। ফাইলে এসব যদি নিউতে ক্লিক করি, আমরা এখান থেকে যদি 5 ফিটে ক্লিক করি, ইঞ্চ থেকে ফিট 5 ফিট, সরি উইথ হচ্ছে 2 আর হাইট হচ্ছে 5। অবশ্যই সিওমেক কালার ক্রিয়েটে ক্লিক করব। এটা হচ্ছে মূলত আমার এক্স ব্যানারের সাইজ। এখন আমরা ধরেন এটা আমার একটা নতুন বই আসছে, যেটা আমি করলাম একটু আগে, আমি এটাকে যদি এক্স ব্যানারে নিয়ে যাই বোঝানোর জন্য, দেখেন এটা অনেক ছোট, দেখছেন বইটা অনেক ছোট একটা জায়গা একটা এক্স ব্যানারে। তো আমি করবো কি, এই জিনিসটাকে বড় করব, শিফট অল্টার ধরে বড় করলাম। বড় করার পর আমি এটাকে জাস্ট এখান থেকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, সরি এটাকে এখানে নিয়ে আসলাম, নেওয়ার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক না আগে মাঝখানে অ্যালাইন করে বসাই, তারপর আমি এটাকে ধরে জাস্ট ছোট করে দিলাম দুই সাইড থেকে। আর শেপটাকে আমি যদি লিখি এখানে 5 ফিট বাই 3 ফিট লিখলে, এটাকে আনলিঙ্ক করে নাকি 3 এন্টার, সরি 3 না 2 করলাম, তারপর লিঙ্ক করে দিলাম, এটা এখানে বসলো। হুইসপার লেখাটাকে নিয়ে আসবো। এখন আমার এটার দরকার নেই কাটা, এটা যেহেতু বই ছিল কাটা, আমার এখানে কাটা দরকার না, আমি এটাকে ফেলে দিই। আমার যা যা টেক্সট ছিল সেগুলোকে আমরা নিয়ে আসি, এখান থেকে এটা ফেলে দিই। এটা আমাদের নতুন বই, আমরা এটা এখানে রাখবো। অথরটাকে আমরা লেফট অ্যালাইন করে এটা ছোট করে ইউজ করবো। এক্স ব্যানার অনেক বড় দেখা যায়, আপনি 5 ফিট চিন্তা করলে দেখেন এখানে মাত্র এখন 5 ফিট। 1 ফিটের মধ্যে দাঁড়ালে আপনি একটু দেখতে পারবেন, মানে এটা বড় দেখতে পারবেন, খারাপ দেখতে পারবেন না। একটু বড় করে দিলাম আমরা, ওকে। সেটা তো গেল। এখন আমার ব্যানারটা কেন করছে আমি সেটা এখানে লিখবো, যে নিউ লঞ্চ। এটাকে চাইলে আমরা একটু বড় করে এখানে রাখতে পারি মিটার আর্টবোর্ডের। এবং এই শেপ ওয়াইজ একটা শেপ নিয়ে নিবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। কন্ট্রোল এক্স, ইমেজ উপর কন্ট্রোল এফ দিয়ে বসাবো, এটাতে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো। এবং এটার কালারটা নিউ লঞ্চটাকে আমরা এখন যেহেতু বুঝলাম টেক্সট ফিট করবো, আমরা করার জন্য আমরা করবো কি, এটাকে ফার্স্টে নান করে দিব কালার, তারপর আমরা চলে যাবো অ্যাপিরিয়েন্সে, অ্যাপিরিয়েন্স থেকে করে দেবো ফিল, এটাকে করে দেবো হচ্ছে আমরা হোয়াইট, হোয়াইট অ্যান্ড এটাতে আমরা একটা লেয়ার ইউজ করবো পিছিয়ে ব্যাক, এটাতে কালার দিয়ে দেবো ব্ল্যাক। এফএক্স পাথ, অফসেট পাথ আমরা যত ফিট ইউজ করবো সব এখন এখানে 0.0 ফিট আছে, আমি এটাকে 0.05 দিই, তাহলে এক থেকে একটু কম, ওকে। তারপর আমরা করবো কি, এটা থেকে এফএক্স
স্টুডেন্ট ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম আমরা করবো কি এটাকে একটু এক ঘর নিচে নামাবো। নিচে নামাবো বলতে বেশি নিচে চলে গেছে, 0.001, সরি 0.1 বা 0.2, একটু নিচে নামবে। তারপর আমরা কপি করবো এটাকে। কপি হচ্ছে এই যে চারটা হলো নিচের দিকে কপি, ওকে দিয়ে দিব। তারপর আবার এই লেয়ারটাকে কপি করবো, পেস্ট করলাম এখানে। এয়ারপোর্ট এটা কালার দিয়ে দিব আমরা এখান থেকে ইয়েলো, এবং এটার আমরা অপোসিটি পার্টটা নিচে নামিয়ে দিয়ে আমরা অপোসিটি পার্ট অফসেট পার্টটাকে একটু বড় করব। দাঁড়ান আমার সিলেকশন চলে গেছে। এই কালারটা দিয়ে অফসেট পার্টটাকে একটু বড় করে নেব, 0.08 বা 0.5, বেশি হয়ে গেছে, 5, 6, 7 ঠিক আছে। ওকে, তো দেখছেন আমার এখন ইফেক্টটা বসে গেছে এখানে, নিউ লঞ্চ। সেম জিনিসটা আমি করবো কি, এখান থেকে আগে উইন্ডোতে যাব, গ্রাফিক্স চলে যাব, এটাকে করে দিয়ে প্লাস আইকন দিয়ে ইফেক্টটা নিয়ে নিলাম, কপি করে এই টেক্সটটা সিলেক্ট করে এখানে আমি ইফেক্টটা ইউজ করে দেব। ওকে, তো নিউ লঞ্চের কালারটা করবো কি আমরা এখান থেকে এটাকেও আমরা ওয়ার্ম কালারটা করে দেব নিউ লঞ্চ, আর ডার্ক কালারটাকে আমরা একটু লাইট গ্রিন ইউজ করব। যে কালারটা সুন্দর, ডাবল ক্লিক করে কালারটা কপি করে নেব, কনসেপ্ট কপি, সেম এখানে আমরা এটাকে পেস্ট করে দিতে জায়গাটা। ওকে, তারপর আমরা ইফেক্টে যাবো, এখান থেকে চলে যাবো ওয়ার্ড, ওয়ার্ড থেকে চলে যাবো আর্ক, আর্কে আমরা এটাকে একটা অ্যাডজাস্ট করে নিই। এটা যেমন আমরা এখান থেকে ধরে আমরা এটাকে উল্টা দিকে নিই, সরি দেখছেন জিনিসটা এখন একটা চোখে আপনার দূর থেকে হলে ফোকাস দেবে জিনিসটা। এখানে কি লঞ্চ হয়েছে দেখি, সুন্দর লাগছে না জিনিসটা দেখতে এখন? জি ভাই। দূর থেকে কিন্তু আপনাকে চোখে একটা ফোকাস দিবে যে দূর থেকে এখানে কি লিখছে, দেখি তো নিউ লঞ্চ, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, কি তো সে সামনে আসে তখন পড়বে যেটা কি। এবং এটা যেখানে সে পড়বে সেখানে তো অবশ্যই কিছু না কিছু সেল হচ্ছে এটা নিয়েই, যার কারণে তো এটা ওখানে দেওয়া। এক্স ব্যানার দেখবেন যে সচরাচর উল্টাপাল্টা জায়গায় দেওয়া থাকে না, যার বিজনেস বা যে করতে যাচ্ছে জিনিসটা সেই কিন্তু এসে তার স্টোরের সামনে কিন্তু এটা রাখবে, বুঝছেন? বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। এটাই মূলত এক্স ব্যানার। এক্স ব্যানার হচ্ছে কি আপনার প্রমোশনাল জিনিসগুলোকে মূলত এখানে মার্কেটিং করার কিছু এক্স ব্যানার মাধ্যমে, যে শর্ট নট লাইক যে আপনাকে অনেক কিছু লেখা লাগবে না। এক্স ব্যানার এত মন দিয়ে কেউ সহজে পড়ে না। এইগুলো সাধারণত ভাইয়া যখন এই যে সেমিনার টাইপের হয় হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, তখন সময় use ইসের করে। বাইরে দেওয়া থাকে। Yes, বা কোন একটা ইভেন্টে যাচ্ছেন আপনি, কোন একটা দেখবেন জায়গায় যে কর্পোরেট ইভেন্ট ইভেন্ট চলতেছে সেমিনার। বা কোন একটা কনসার্ট চলতেছে, ওখানে যাইলে দেখবেন যে এরকম এক্স ব্যানার দেওয়া থাকে যে কে কে আছে অতিথি, তারপর কি কি আলোচনা হবে, টপিক গুলো দেওয়া থাকে, বুঝছেন? তো সচরাচর কি কি টপিক গুলো সহজে কেউ পড়তে চায় না এক্স ব্যানারে গিয়ে। অনেকে দেখবেন যে লিফলেট বা অনলাইনে যখন পেয়ে যায় তখন পড়ে ফেলে যে কি কি থাকবে, বুঝছেন? যেমন এটা, যেমন আমি যদি এখন কোনো একটা নায়িকার ছবি দিতাম তাহলে যে কেউ প্রিন্ট হলে এটা ও ওখানে সামনে গিয়ে একটা ছবি তুলতো যে হ্যাঁ এর কোনো কিছু একটা দেখতে আসছে বা কিছু মার্কেটিং, ফ্রি মার্কেটিং অনলাইনে, বুঝছেন? যেমন এটা যেমন সুন্দর লাগলে যে কেউ এটার পাশে ছবি তুলবে, এটা যদি কাহিনী ভালো লাগে যারা পড়ছে তারা এই ব্যানার যেখানে দেখবে সেখানে গিয়ে একটা ছবি তুলবে সে, এবং সে অটোমেটিক একটা রিভিউ দিবে। এটা আপনার বড় লাগবে না তাকে যে আমার এই বইটা নিয়ে কিছু একটা রিভিউ দাও। সুন্দর হলে সে খুঁজে নিয়ে বের করে সে ছবি তুলে দেখবেন যে অনলাইনে মার্কেটিং করতেছে, বুঝছেন? জি এটাই হয়, আপনি যত দেখবেন যে মুভি দেখতে যায় বিভিন্ন থিয়েটারে যে ছবি তুলেন এক্স ব্যানারের সামনে বা বিভিন্ন ধরনের স্ক্রিনের সামনে, তো ফ্রি মার্কেটিং আর কি বলবো, বুঝছেন? জি তো এক্স ব্যানার মূলত এটাই, এবং সাইজ এটাই থাকে, 5x2 থাকে এক্স ব্যানার সবসময়। আর যদি এর থেকে বড় হয়, যেমন আপনি যদি 4x2 করেন বা আপনি যদি 6x3 করেন, 5x2.5 করেন, মানে যেটা করবেন তার হাফ যদি আপনি উইথ রাখেন, ওটা সর্বোচ্চ স্ট্যান্ডার্ডে চলে যায় তখন, বুঝতে পেরেছেন? জি
ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইনে চলে যায়। স্ট্যান্ডার্ড ডিজাইন একটু বড় থাকে পাশ দিয়ে। সবাই কি বুঝছেন? এবং আপনাকে জাস্ট ডিজাইন এটাই দেওয়া লাগবে, এটা দিয়ে আপনি মকআপে যদি ওকে দেখান যে হ্যাঁ এক্স ব্যানার ডিজাইন মকআপ বা এক্স ব্যানার মকআপ লেগে সার্চ করেন, আপনি এখানে অনেক মকআপ পাবেন এক্স ব্যানার। গরিব মানুষ ফ্রিতে লাগবে। ওরে টোকেন এটা ফ্রি কোথায়? টিপিক কোথায় আমাদের টিপিক? এক্স অবশ্যই হচ্ছে ফাইল টাইপ পিএসডি। এটা যেমন স্ট্যান্ডি, এটা স্ট্যান্ডি। এক্স ব্যানার হচ্ছে এগুলো। প্রিমিয়াম কেন? ফ্রি কোথায়? ফ্রি দাও আমাকে, ফ্রি গরিব আমি। ফ্রি কোথায়? ফ্রি আরে ও ফ্রিডম দেয় নাই ওরা। কি কি ড্রেস দেখেন না ফ্রিতে। ট্রিপিক অনেক কেমন যেন হয়ে গেছে ট্রিপিক, এখন ভালো লাগে না ট্রিপিকে। না কেন দেখা যাক না আমরা ফ্রি মকআপ লেগে সার্চ করি, দেখি আমাদেরকে একটু থার্ড পার্টি ওয়েবসাইট গুলো কেমন মকআপ না লাগবে। এটাই নিয়ে আমরা দেখি এটা পাই কিনা। ও এটা অনেকগুলো ভিউ আছে। ওকে, ফ্রি ডাউনলোড, ডাউনলোড ফাইল নিয়ে যাই মকআপ ডিজাইন। ওকে, আপলোড দেবো। download। তারা কি বুঝতে পারতেছেন? জি ভাই। হাসান ইমাম ভাইয়ের গলায় সাউন্ড পেলাম না সেরকম। হ্যাঁ, ভাইয়ের গলায় কেমন জানি কনফিউশন ছিল। কনফিউশন না ভাই, আসলে এটা হচ্ছে ডাক্তারের ওষুধের রিয়াকশন। ঘুমের ওষুধ দিছে 2 mg, হ্যাঁ হ্যাঁ। ঘুমের ওষুধ দিছে 2 mg, সেটা খেয়ে আমি আপনার ক্লাস করতেছি। ওরে ভাই কেমনে রিচ আছেন আপনি ভাই? এত পেশেন্ট নিচ্ছেন কেন? পেশেন্ট নিতে নেই কখনো ভাই। ভাই প্রেশার নিচ্ছি, আপনার এইটা শেষ হইলে উজু করব, গোসল করব, পাসপোর্ট রেডি, আগে যাব হচ্ছে কি পাকিস্তান, যে যত রকমের বিরিয়ানি আছে সব খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে শ্রীলঙ্কা, সেই ভাই, পাহাড় দেখবো। সেই ভালোই তো, ভালোই তো প্ল্যানিং। আমাদেরকে দেখেন একটু নিচে যায় কিনা ভাই আপনার সাথে। পেতে পেতে চলেন, পেতে এসে গেলাম। চলেন, পাসপোর্ট রেডি করেন। থ্যাংক ইউ ভাই। আমার অফিস আমাকে ছাড়বে না। এই জন্য তো ভাই অফিসের দ্বারে যাই না। ভাই অনেক প্যারা দেয় অফিস, হাজারে প্যারা দেয় ভাই অনেক। চাকরির আর এক নাম হচ্ছে চাকর। ইয়েস মাইন্ড করেন না, কিন্তু এটাই বাস্তবতা। ইয়েস। এটাকে এভাবে রাখলাম। ও, সেই দেখতে ভালো লাগতেছে জিনিসটা। এভাবে রাখতে কারণে এটা কিন্তু আপনি ক্লায়েন্টকে দেখালেন যে এটা তোমার এক্স ব্যানার। দেখেন জিনিসটা দেখতেও ভালো লাগতেছে প্রিন্টে, মানে প্রিন্ট বলতে মানে মকাপে দেখতেও জিনিসটা ভালো লাগছে, দূর থেকে একটা ফোকাস দিবে জিনিসটা। নিউ লঞ্চ। এবং ওকে এই ভিউটা দেখাবেন যেটা তোমার আর একটা ফ্রন্ট ভিউ, এটা দেখতে বুঝছেন। জি। এবং অবশ্যই সিওমেকে করবেন, যাই করেন সিওমেকে করবেন। এবং
এই টেক্সটগুলো যখন আপনি প্রিন্টের জন্য পাঠাবেন তাহলে কি করবেন কি জাস্ট পুরো জিনিসটাকে ধরবেন কন্ট্রোল এ, যে কোনো ফাইল যেগুলো প্রিন্টে যাবে সবকিছু কাজ শেষ হলে আগে আনগ্রুপ করবেন, কন্ট্রোল-2 দিয়ে সব আনগ্রুপ, কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল শিফট ও দিবেন, অথবা আপনি টাইপে গিয়ে এখান থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। আউটলাইন হচ্ছে কি আপনার যত ধরনের টেক্সট আছে সবগুলোকে সে ভেঙে দিবে। বুঝতে পেরেছেন? ধরেন আমার কাছে আপনার এই টেক্সটটা নেই বা আপনার কাছে আমার এই টেক্সটটা নাই, আমি আপনাকে যদি টেক্সট ভেঙে না দিয়ে যদি আমি আপনাকে ফাইলটা পাঠিয়ে দিতাম, আপনার ওখানে কিভাবে ওপেন হতো জানেন? ওপেন হলে ফাইলটা মিসিং আমি দেখাইতো। দেখাই, ওপেন ক্লিক করলাম, দেখেন দেখছেন আমাকে কি দেখাচ্ছে যে আমার এখানের মধ্যে কয়েকটা জিনিস রিপ্লেস করা লাগবে, ইগনোর করা লাগবে। এখানে লিঙ্কগুলো আনচেঞ্জ আছে, আমি ইগনোর করলাম, করার পরে এখন আমাকে দেখেন দেখেন ফন্ট মিসিং দেখাচ্ছে, দেখছেন? এই যে ইন্টারসেবল পোস্ট এই ফন্টগুলো আমার কাছে নাই, যেগুলো ডিজাইন ইউজ হয়েছে। এবং আমি যদি ক্লোজ করি তাহলে দেখতে পান যে এখানে টেক্সটে দেখেন, এই যে দেখছেন এই টেক্সটগুলো আমার কি হয়ে আছে, মানে কি আমার কাছে এই ফন্টটা নেই। না থাকার কারণে আমাকে একটা নর্মাল ফন্ট দিয়ে দিচ্ছে, এবং আমি যদি এটাকে সেভ করে দিই ক্লায়েন্ট এই ফাইলটা দেখতে পারবে এইভাবেই, ক্লায়েন্টের কাছে না থাকলে। বুঝতে পেরেছেন সবাই? জি। সো অবশ্যই ফন্টটাকে ভেঙে দিবেন, কেন যাদের প্রিন্টের কাছে যাতে পাঠাবেন ওদের কাছে এত ফন্ট থাকে না সচরাচর। তো কন্ট্রোল শিফট ও দিয়ে দিবেন, সব ভেঙে যাবে, তারপর ফাইল প্রিন্ট রেডি করবেন। নট লাইক যে আপনার রিয়েল ফাইলের মধ্যে সেভ করবেন, আপনার মেইন যে ফাইল সেটাকে অবশ্যই এডিটেবল রাখবেন এরকম। আর পিআরএফ যেটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন প্রিন্ট করার জন্য, সেটা আপনি অবশ্যই কন্ট্রোল শিফট ও দিয়ে ব্রেক করে দিবেন। ব্রেক করলে টেক্সট এরকম ভেঙে যাবে, কন্ট্রোল শিফট এস প্রেস করে মূলত সেভ এস বা সেভে কপি করে আপনাকে আরেকটা ফাইল সাজানো লাগবে, যেটা পিআরএফ ফাইল। বুঝছেন? জি। ক্লায়েন্টকে অবশ্যই পিআরএফ ফাইল দিবেন, আর নিজের কাছে অবশ্যই এডিটেবল ফাইলটা রেখে দিবেন। বুঝছেন? জি। আজকের ক্লাস এতটুকুই। কারো কোনো কোয়েশ্চেন আছে বলতে পারেন চাইলে। আমি কি অনেক ফাস্ট চলে গেছি? ভাই এখন ফার্স্ট যাইতে হবে, সময় নেই। না না না, তাও আপনাদের না বুঝতে পারলে বলবেন আমাকে। এখন ওই ভাইয়া অ্যাকচুয়ালি অন্যদের ব্যাপারটা জানি না, আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যেটা দেখান, হ্যাঁ আল্লাহ একটু সামর্থ্য দিচ্ছে, আমার 2টা মনিটর, একটা আপনার ভিডিও চালাই হ্যাঁ আর একটাই দেখি আর করি। হ্যাঁ এরপরেও যদি না বুঝি হচ্ছে তখন আবার ইউটিউবে আরো 2, 3, 4, 10টা দেখি, কারণ হ্যাঁ আমার কাজই তো এই নিয়ে। হ্যাঁ। দেখার পরে যখন দেখি যে বুঝতেছি না তখন আপনারে জ্বালাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। বাকিদের বাকিরা কারো আমি অ্যাসাইনমেন্ট দেখি না আলমামুন ভাই ভাই ছাড়া। আর আলমাউন ভাই কারেন্ট নাই মনে হয়, চলে গেছে, আর সবাই ঘুমাচ্ছে। আচ্ছা, হাসান ভাইয়ের কাজ দেখি এখন, বেলাল নূর ভাই কাজ দেয় না, অনেকে কাজ দেন এখন, আমি জানি না কেন দিচ্ছেন না আপনার কাজগুলো। আপনারা কি ভাই আমার ওই পারতেছেন সবাই? সমস্যার জন্য হচ্ছে গিয়ে আমি কাজগুলো না দিতে না, পারিনি। আপনারটা আমি বলছি যে হাসান ভাই দেয়, সমস্যা নাই, বাট আপনার সমস্যা ছিল, প্যারা নেই। তো আর বাকিদের একটা গুলো তো কি বলেন প্রবলেম না হয়েছে কিছু? ভাইয়া, এটা হ্যাঁ হচ্ছে কি বলেন। আমার একটা মিস্টেক হয়ে গেছে। আহ আপনার ওই ফার্স্ট যে এক্সামটা দিছি ভাইয়া, ওইখানে আমি পরে এতদিন তো ঢুকতে পারি নাই, পরে ঢুকে দেখতেছি যে একটা ওই আপনার কি সোশ্যাল মিডিয়া পোস্টার টাইপের কিছু একটা দিছিল গাড়ির, এখন আমি তো ওইটা না করেই জমা দিয়েছি। আর একটা সমস্যা না, ওটা তো কাউন্ট হয়ে গেছে এখন, সেকেন্ড মিনিটে করি আর কি কষ্ট করে সব। না ওইখানে ওইটা যখন আমাদের এক্সাম চলতেছিল হ্যাঁ ওই সময় হচ্ছে কি আপনি বলছিলেন যে এটা দেখানো হয়নি, দেখানোর পরে আপনারা জমা দিন। এখন আপনি দেখাই দিয়েছেন, কিন্তু দুঃখের ব্যাপার ওই সময় আমার মনে ছিল না, আর ওই আমার এই তো সাবমিশন নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছিল। আচ্ছা, প্যারা না, ওটা দেন কোনোভাবে কাউন্ট করা যাবে না, ওটা তো হয়ে গেছে মার্কটা দেওয়া সব। হ্যাঁ ওটা তো শেষ। হ্যাঁ, সেকেন্ডটাতে একটু দেখেন তাহলে। চেষ্টা করবে। আচ্ছা, so আজকের মতো ক্লাস এতটুকু, তাহলে ভালো থাকবেন সবাই। ওকে ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।